আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ভাইয়া অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রির আমরা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করব, যেটা হচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, যেটা তোমাদের তোমাদের হচ্ছে মেইন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে না? সিকিউ অলরেডি হচ্ছে এখান থেকে একটা অথবা দুইটা হচ্ছে প্রতি বছর চলে আসে। আর এমসিকিউ কথা যদি আমি বলতে চাই, তাহলে এখান থেকে দেখবা যে হচ্ছে তোমার 3 থেকে হচ্ছে 5টা কোশ্চেনও এমসিকিউ চলে আসতে পারে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ সহকারে করলে হচ্ছে শেষ পর্যন্ত করলে দেখবা যে হচ্ছে কোনো আর হচ্ছে সমস্যা থাকবে না, এবং হচ্ছে কোনো সমস্যা থাকার কথাই না। এমনভাবে তোমাদের হচ্ছে মানে চ্যাপ্টারটা গোছাই দেবো, সুন্দরভাবে করে নিবা। আর তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, তোমরা সুন্দরভাবে হচ্ছে ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নাও, এবং হচ্ছে ভাইয়া যতটুকু তোমাদের বইটা হচ্ছে নোট ডাউন করে দিচ্ছে ততটুকু নোট ডাউন করে নাও। ঠিক আছে না? তো আমরা অতিরিক্ত কথা না বলে আমরা হচ্ছে আমরা ডিরেক্ট আমরা এখন হচ্ছে আমরা পড়ার টেবিলে আমরা চলে যাবো। তো এখানে আমরা প্রথম অধ্যায় থেকে আমাদের কিছুই পড়তে হবে না, প্রথম অধ্যায় কিছুই নাই। ঠিক আছে না? জাস্ট খালি এতটুকুই তোমাদের বলে দিই যে হচ্ছে মানে রাসায়নিক বিক্রিয়া যে একটা আমরা যে একটা বিক্রিয়া একটা যে আমরা হচ্ছে লিখি। ঠিক আছে না? বা একটা যে বিক্রিয়া একটা ল্যাবরেটরিতে সংগঠিত হয়, এই বিক্রিয়ার দুইটা পার্ট দেওয়া আছে। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে বিক্রিয়ক, একটা বিক্রিয়ক পার্ট একটা আছে। ঠিক আছে না? আর একটা উৎপাদক একটা পার্ট আছে। তো বিক্রিয়ক উৎপাদকটা কি অল্প একটু পর বুঝাই দিছি, দেখো। একটা হচ্ছে উৎপাদক আছে। ঠিক আছে? ধরো আমি এখানে একটা আমি হচ্ছে একটা বিক্রিয়া লিখলাম। যেমন এখানে তোমার হচ্ছে বা এখানে আছে তোমার হচ্ছে কি হাইড্রোজেন আছে এবং আয়োডিন আছে। ঠিক আছে না? হাইড্রোজেন এবং আয়োডিন পরস্পরের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে কি মানে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। তো এই যে এখান থেকে যে আমরা হচ্ছে আমরা যে নিলাম যে হাইড্রোজেন এবং আয়োডিন পরস্পরের সাথে বিক্রিয়া করে যে হচ্ছে তোমার হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। তো এই যে হাইড্রোজেন এবং আয়োডিন অর্থাৎ অর্থাৎ বিক্রিয়ার বাম পাশ বাম পাশে অংশটাকে বলা হয় বিক্রিয়ক। ঠিক আছে না? আর হচ্ছে যেটা উৎপন্ন হলো। ঠিক আছে না? অসৌত উৎপন্ন যেটা হয় সেটা হচ্ছে উৎপাদক। ঠিক আছে? এতটুকু এতটুকু জাস্ট করে তোমরা ব্রেনে ঢুকাই দাও যে একটা বিক্রিয়া দুইটা পার্ট থাকতে পারে। এই যে হচ্ছে সর্বপ্রথমটা হচ্ছে বিক্রিয়ক, এবং হচ্ছে এবং যেটা হচ্ছে উৎপাদন করা হয় সেটা হচ্ছে উৎপাদক। দ্যাটস ইট। এখান থেকে এতটুকু জাস্ট ধুমধাম ভাবে এতটুকু বুঝে নিলে আর এখান থেকে আর তোমাদের কিছুই লাগবে না। জাস্ট খালি ক্লাসটা মনোযোগ সহকারে করো, ব্যাস শেষ। এই অধ্যায়ের শেষে কি কি জানতে পারবো, কি কি জানতে পারবো না, অধ্যায়টা শেষ করলেই বুঝতে পারবা। তো আমরা একদম ডিরেক্ট আমরা এখন হচ্ছে মানে ইয়াতে চলে আসি, টপিকে চলে আসি। এখানে দেওয়া আছে পদার্থের পরিবর্তন দেওয়া আছে। তো মানে পদার্থের নানা ধরনের পরিবর্তন সম্পূর্ণ হতে পারে। ঠিক আছে না? কিন্তু বেসিক্যালি এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে যে পদার্থের দুই ধরনের পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে ভৌত ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন দেওয়া আছে। তো ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে এই পার্টগুলো থেকে এমসিকিউ এবং সিকিউ চলে আসতে পারে। ঠিক আছে না? আমরা হচ্ছে এই পার্টটা আমরা সুন্দরভাবে নোট ডাউন করে দিয়ে এবং হচ্ছে দেবো, এবং হচ্ছে লাস্ট মোমেন্টে আমরা হচ্ছে রিভিশন দিয়ে দেবো, সমস্যা নাই। ভাইয়া তোমাদের হচ্ছে সুন্দরভাবে পড়াই দেবে। তো ভৌত পরিবর্তন আমরা চলে আসি, অর্থাৎ হচ্ছে কি মানে রাসায়নিক পদার্থগুলো এক বা একাধিক মৌল দিয়ে গঠিত। অর্থাৎ যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন না হয়, শুধুমাত্র বাহ্যিক অবস্থা পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন বলা হয়, যাকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ বলা হয়। ঠিক আছে না? আমরা জানি যে পানির হচ্ছে 3টি অবস্থা আছে, একটা কঠিন, তরল, বায়বীয়। তো পানিটা মূলত ভাবে এখানে হচ্ছে আমরা জানি যে পানির সংকেত কি, পানির সংকেত আমরা জানি যে পানির সংকেত হচ্ছে H2O। তো এই যে হচ্ছে পানির তিনটা হচ্ছে তোমার তিনটা অংশ থাকতে পারে। একটা সলিড থাকে যাকে বলা হয় কঠিন। ঠিক আছে না? একটা হচ্ছে লিকুইড থাকতে পারে যাকে বলা হয় মানে তরল, LiQUI লিকুইড। আর একটা তোমার হচ্ছে কি একুয়াস থাকতে পারে, AQUAS একুয়াস। অর্থাৎ পানি তিনটা অংশ থাকতে পারে, একটা হচ্ছে তোমার কঠিন, একটা তরল, একটা তোমার হচ্ছে কি বায়বীয় থাকতে পারে। তো এই যে তোমার হচ্ছে কি এই কঠিন, তরল, বায়বীয় পানি কিন্তু পানিই থেকে গেল। ঠিক আছে না? অর্থাৎ এর হচ্ছে অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হইলো না, কিন্তু হচ্ছে যে শুধুমাত্র বাহ্যিক অবস্থা পরিবর্তন হলো। তো দ্যাটস ইট। এটাই হচ্ছে এক ধরনের তোমার হচ্ছে কি ভৌত পরিবর্তন প্রক্রিয়া। তো সিকিউতে এখানে ক নাম্বার কোশ্চেনে চলে আসবে যে ভৌত পরিবর্তন কাকে বলে। অর্থাৎ যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক হচ্ছে গঠনের কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র বাহ্যিক অবস্থা পরিবর্তন হয়, সেটাকে আমরা কি বলে থাকি, ফিজিক্যাল চেঞ্জ বলে থাকি। ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, ব্যাস শেষ। আর হচ্ছে পানির হচ্ছে স্ফুটনাঙ্গ হতে পারে তোমার হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। অর্থাৎ পানি সেটা 100 ডিগ্রি সেলসিয়াসে যে আসবে, সেটা কোন অবস্থা থাকতে পারে, জলীয় অবস্থা থাকতে পারে। আমরা জানি যে পানির পানি হচ্ছে 3টি অবস্থা থাকতে পারে, একটা কঠিন, একটা তরল, একটা হচ্ছে কি বায়বীয় অবস্থা থাকতে পারে, যেটা আমি অল্প একটু আগে বললাম। এবং এই 3টি হচ্ছে আণবিক সংকেত হচ্ছে হতে পারে কি H2O হতে পারে। অর্থাৎ তরল পানি, কঠিন হচ্ছে কি বরফ, এবং গ্যাসীয় অবস্থা থাকতে পারে। 3টি হচ্ছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ কোনো পরিবর্তনের প্রভাব ফেলে না। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। এবং এখান থেকে আমাদের আরেকটু এদিকে আমাদের জানতে হবে। অল্প পর তোমাদের হচ্ছে বুঝাই দিচ্ছি। এখানে দেওয়া আছে তোমার হচ্ছে কি 3টি হচ্ছে প্রতিটি অণুতে 2টি করে হাইড্রোজেন এবং 1টি করে অক্সিজেন পরমাণু থাকে। কাজেই 3টি পদার্থ একই, শুধু এদের এদের ভৌত অবস্থান পরিবর্তন ঘটেছে। কঠিন বরফ মানে বরফ, কঠিন, পানি, তরল এবং জলীয় বাষ্প গ্যাসীয় অবস্থা থাকে। এই পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন বলা হয়। ঠিক আছে না? তো আমরা জানি পানির সংকেত হচ্ছে কি, পানির সংকেত আমরা জানি H2O। এখান থেকে আরেকভাবে কোশ্চেন চলে আসতে পারে যে এখানে হাইড্রোজেন এখানে কয়টা আছে, হাইড্রোজেন এখানে আছে তোমার 2টা। ঠিক আছে না? আর অক্সিজেন কয়টা আছে, একটা আছে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন যদি আমরা অনুপাত যদি বের করতে চাই, তাহলে আসবে 2:1
আসবে, ঠিক আছে না? এটা একটা এমসিকিউতে কোশ্চেন চলে আসছিল, তো সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিবা। অপোজিট সাইডে উল্টাভাবে তোমাদের ভালোভাবে চলে আসতে পারে যে অক্সিজেন পানি সংকেতের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের হচ্ছে অনুপাত কত, তখন আমরা উল্টায় দেবো 1:2 হচ্ছে কি 2 হতে পারে। এই কথাটা ভালোভাবে মনে রাখবা, দ্যাটস ইট। এখান থেকে আর কিছু আমরা পড়বো না। এখান থেকে হচ্ছে ওভারঅল হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে বলে দেবে যে হচ্ছে পানির স্ফুটনাঙ্ক কত হতে পারে 100°C, সেটা কোন অবস্থায় থাকতে পারে, জলীয় অবস্থায় থাকতে পারে, পানির সংকেত কি H2O, ঠিক আছে না? এবং পানির আণবিক ভর হতে পারে 18 হতে পারে। 18টা কেমনে আসলো? আমরা হচ্ছে আণবিক ভর অলরেডি আমরা বের করা শিখছি। হাইড্রোজেনে থাকতে পারে কত? আমরা পানি, এই যে পানির হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে আণবিক ভর থাকতে পারে 2, ঠিক আছে না? অক্সিজেন থাকতে পারে 16। তো এখানে 16 আর হচ্ছে 2 18 হতে পারে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি দিই যে হচ্ছে আমরা জানি যে ভারী পানির সংকেত একটা আছে, ঠিক আছে না? একটা ভারী পানির সংকেত আমরা জানি D2O, অর্থাৎ D2O হতে পারে। অর্থাৎ পানির হাইড্রোজেন আইসোটোপ আছে 3টি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তো ডিউটেরিয়াম বলতে হচ্ছে তোমার হচ্ছে কি, এখানে তোমার 2 গুণিত 2 চলে আসবে, আর যোগ হচ্ছে তোমার 16 এখানে চলে আসবে, তো এটা 20 আসে, তো 2 দুগুণা 4 আর হচ্ছে 16। অর্থাৎ হচ্ছে ভারী পানির হচ্ছে আণবিক ভর হতে পারে হচ্ছে 20, আর হচ্ছে স্বাভাবিক পানির আণবিক ভর হতে পারে তোমার হচ্ছে 18। এই কথাটা ভালোভাবে মনে রাখবা, এই কথাগুলো ভালোভাবে মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে না? তো আমরা আরেকটা পয়েন্টে আমরা চলে আসি, রাসায়নিক পরিবর্তন আমরা এখন চলে আসবো। তো এখান থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ হচ্ছে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সেটাকে বলা হয় তোমার হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন বলা হয়, ঠিক আছে না? এখান থেকে এই কথাটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে রাসায়নিক পরিবর্তন কাকে বলে। সিকিউতে ক নাম্বার কোশ্চেনের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মাস্ট টু নো, একদম আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে, না হলে কিন্তু কোশ্চেনে পেয়ে মানে পারবা না, ঠিক আছে? তো ভাইয়ের কথাগুলো শুনতে হবে, হচ্ছে একটু ধরলে দেখবা যে হচ্ছে অনায়াসে তোমার হচ্ছে এই অধ্যায়টা একদম বস হয়ে গেছে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমরা পড়ে নেবো, আর এখান থেকে তোমাদের হচ্ছে পড়ার মতো কিছুই নাই আমার মনে হচ্ছে। এখান থেকে আমরা কিছুই পড়বো না। তারপর হচ্ছে এখান থেকে এমসিকিউতে কোশ্চেন চলে আসতে পারে যে রান্নার কাজে যে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি তার প্রধান উপাদান কি থাকতে পারে? মিথেন থাকতে পারে। মিথেনের সংকেত কি? CH4, ঠিক আছে না? এবং মিথেন গ্যাসকে পোড়ালে কি কি উৎপাদন হয়? দহন প্রক্রিয়া উৎপাদন হয়, যেটা হচ্ছে দহন বিক্রিয়া উৎপন্ন হয়। আর দহন বিক্রিয়ায় শুধুমাত্র হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প এবং তাপশক্তি উৎপাদন হতে পারে, ঠিক আছে না? এই ধরনের পরিবর্তনকে কি বলা হয়? রাসায়নিক পরিবর্তন বলা হয়। তো এই যে এই পার্টটা তোমাদের সিকিউতে হচ্ছে ক নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে রাসায়নিক পরিবর্তন কাকে বলে এটা মুখস্থ করে নিবা। যার ইংলিশ টার্মকে বলা হয় কেমিক্যাল চেঞ্জ বলা হয়। এখান থেকে আবার এমসিকিউতে এভাবে চলে আসবে যে রান্নার কাজের জন্য আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে থাকি এর প্রধান উপাদান কি? মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4, ঠিক আছে না? CH4, কার্বন থেকে একটা, হাইড্রোজেন থেকে এখানে তোমার হচ্ছে কি 4টা থাকতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু মনে রাখবো আমরা। এবং মিথেন গ্যাসে তোমার হচ্ছে কি বা হচ্ছে কি উৎপাদন হয় মিথেন পোড়ালে? এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়, কার্বন ডাইঅক্সাইড সংকেত হচ্ছে H2O, যেটা জলীয় অবস্থায় থাকতে পারে, এবং তাপশক্তি উৎপাদন হয়। তাই এই ধরনের পরিবর্তনকে বলা হয় কি রাসায়নিক পরিবর্তন বলা হয়। এমসিকিউর জন্য এটা এই পার্টটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম সুন্দরভাবে মুখস্থ করে নিবা, দ্যাটস ইট। এখান থেকে আর কোনো কোশ্চেন আসবে না, আশা করা যায়। তারপর এই যে এখানে অলরেডি বিক্রিয়া দেওয়া আছে যে মিথেন এর সাথে অক্সিজেন হচ্ছে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপাদন করেছে। তো এটাই এক ধরনের তোমার হচ্ছে কি হচ্ছে মানে তোমার হচ্ছে দেখো আমরা পড়ছিলাম যে হচ্ছে বিক্রিয়ার বাম 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 পাশের প্রক্রিয়া মানে তোমার অংশটাকে বলা হয় বিক্রিয়ক, ঠিক আছে না? আর ডান পাশের অংশটাকে বলা হয় উৎপাদক বলা হয়। তো এতটুকু জাস্ট ব্রেনে ঢুকে রাখি দাও। এবং এখানে দেখো যে হচ্ছে বিক্রিয়ক আলাদা আলাদা হচ্ছে মৌল আছে এবং উৎপাদ আলাদা আলাদা মৌল আছে। যেহেতু হচ্ছে বিক্রিয়ক এবং হচ্ছে উৎপাদ সম্পূর্ণ ভিন্ন ধর্মীয়, তাই এটা এক ধরনের তোমার হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। অপোজিট সাইডে দেখো যে ক্যালসিয়াম কার্বনেট এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে তোমার হচ্ছে কি বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড বা কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপাদন হয়েছে। তো এটা এক ধরনের তোমার হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে না? এই বিক্রিয়াগুলো এমসিকিউতে চলে আসতে পারে, এইভাবে হচ্ছে সৈয়দ স্যাররা বা প্রশ্নকর্তারা হচ্ছে এইভাবে দিয়ে দেবে যে হচ্ছে নিচের কোনটি হচ্ছে ভৌত পরিবর্তন, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন বিক্রিয়া হতে পারে, দ্যাটস ইট, ঠিক আছে না? এখান থেকে ভাবে কোশ্চেন চলে আসবে, সুন্দরভাবে ভালোভাবে একদম কি করবা মুখস্থ করে নিবা, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগে আমরা চলে আসলাম। এখান থেকে এতটুকু আমাদের মনে রাখতে হবে যে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া দিকের উপর ভিত্তি করে তোমার হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়াকে তোমার হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, ঠিক আছে? আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া হতে পারে। এখান থেকে জাস্ট এতটুকু তোমরা মনে রাখবা যে দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, দ্যাটস ইট। একমুখী বিক্রিয়া থেকে হচ্ছে সিকিউতে ক এবং খ নাম্বার কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন চলে আসে যে ইররিভার্সিবল রিঅ্যাকশন কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে না, তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। যেমন হচ্ছে এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড পরিণত হয় এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। এটা যদি হচ্ছে খোলা পাত্রে অবস্থান করা হয়, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার হচ্ছে কি মানে হচ্ছে উড়ে উড়ে বেড়ায়। যদি খোলা পাত্রে এটা থাকে তাহলে এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ওটা বায়ুমণ্ডলে কি মানে মনে হচ্ছে মানে উড়ে চলে যাবে, ঠিক আছে না? আর বাকি থাকে তো ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডটা যদি আবার যদি হচ্ছে বিক্রিয়া করি তাহলে ক্যালসিয়াম কার্বনেট এখানে উৎপাদন হবে না। যেহেতু উৎপাদন হবে না সেহেতু এটা একদম কোন ধরনের বিক্রিয়া? এটা এক ধরনের তোমার হচ্ছে কি একমুখী বিক্রিয়ার মধ্যে অন্যতম, ঠিক আছে না? এখান থেকে এত এইভাবে কোশ্চেন চলে আসবে বা সিকিউতে ক থেকে খ নাম্বার কোশ্চেন চলে আসতে পারে যে হচ্ছে একমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া বিক্রিয়ক হচ্ছে বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো বিক্রিয়কে পরিণত হতে পারে না, ঠিক আছে না? তাকে কি বলা হয়? একমুখী বিক্রিয়া বলা হয়। বিক্রিয়াটা এখান থেকে সুন্দরভাবে
জেনে রাখবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে এমসিকিউতে এভাবে কোশ্চেন চলে আসবে যে একমুখী বিক্রিয়াকে কি দ্বারা প্রকাশ করা হয়, তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে না, অর্থাৎ তীর চিহ্নটা হচ্ছে উভয়মুখী থাকবে না, একমুখী থাকতে পারে, দ্যাটস ইট। উভয়মুখী বিক্রিয়া চলে আসলাম, যাকে বলা হয় রিভার্সিবল রিয়াকশন প্রক্রিয়া বলা হয়, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো হচ্ছে কি বিক্রিয়া করে পুনরায় হচ্ছে বিক্রিয়কে পরিণত হতে পারে, তাদেরকে বলা হয় কি উভয়মুখী বিক্রিয়া বলা হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, এই কথাটা আমাদের হচ্ছে হচ্ছে মাস্ট টু নো, একদম আমাদের জানতে হবে, ঠিক আছে না, এবং আমাদের পড়তে হবে। উভয়মুখী বিক্রিয়া হতে উৎপাদ হওয়ার বিক্রিয়াকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সম্মুখ বিক্রিয়া। আর যদি উৎপাদ থেকে তখন সে কি বিক্রিয়কে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়া বলানো হতে পারে। উভয়মুখী বিক্রিয়া বিক্রিয়ক এবং উৎপাদ বিপরীতমুখী দুটি অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হতে পারে। এই কথাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে না। যেমন ইথানলের সাথে তোমার সে কি ইথানোয়িক অ্যাসিড হাইড্রোক্লোরিক এনজাইমের প্রভাবে তোমার সে কি ইথানয়েড এস্টারে পরিণত হয় এবং পানিতে পরিণত হয়, অর্থাৎ এটা এক ধরনের উভয়মুখী বিক্রিয়া, কারণ এখানে অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে না। টুকটাকভাবে এভাবে আবার আরেকবার এভাবে কোশ্চেন চলে আসতে পারে যে হাইড্রোজেন এবং আয়োডিন পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপাদন করেছে, তো এটা কোন ধরনের বিক্রিয়া, এটা এক ধরনের উভয়মুখী বিক্রিয়া, কারণ এই চিহ্ন দেওয়া আছে। জাস্ট অল্প একটু ভালোভাবে পড়লে একদম হয়ে যাবে, দ্যাটস ইট, ঠিক আছে না। এখান থেকে এমসিকিউতে এভাবে কোশ্চেন চলে আসবে, বা সিকিউতে হচ্ছে এটা হচ্ছে ক এবং খ নাম্বার কোশ্চেন জন্য এভাবে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে এক উভয়মুখী বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া হচ্ছে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ পদার্থগুলো আবার হচ্ছে বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে, তাদেরকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া বলা হয়। আর হচ্ছে যেটা হচ্ছে সামনের দিকে যে বিক্রিয়াটা ঘটে সেটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। এই কথাটা ভালোভাবে দেখে নিবা, একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে না। আর যেটা উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয় সেটাকে বলা হয় কি পশ্চাৎমুখী বিক্রিয়া বলা হয়, বা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া হতে পারে, ঠিক আছে না। অর্থাৎ উভয়মুখী বিক্রিয়াকে তোমার কি অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, একমুখী বিক্রিয়াকে এইভাবে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, উভয়মুখী বিক্রিয়াকে অর্ধ তীর চিহ্ন দ্বারা কি হতে পারে প্রকাশ করা হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এই বিক্রিয়াগুলো ভালোভাবে একটু কি করে নিবা, মুখস্থ করে নিবা, ঠিক আছে না। অল্প একটু মুখস্থ মানে বুঝে বুঝে পড়লে দ্যাটস ইট, আর এখানে কিছুই লাগবে না। তো ভালোভাবে এটা পড়ে নিলে একদম আশা করা যায় এখান থেকে আর কোনো কোশ্চেন তোমরা হচ্ছে মিস করবে না, ঠিক আছে না। আর এই পার্টগুলো ভালোভাবে দেখে নিবা, এই পার্টগুলো আসলে কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যাই পড়াচ্ছি তাই তোমার একাডেমিক লাইফের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভালোভাবে পড়লে এখান থেকে হচ্ছে ধুমাই কোশ্চেন তোমরা হচ্ছে সলিউশন করে নিয়ে আসতে পারবা। তারপর আমরা চলে আসলাম যে বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে তাপের উপর তাপ উৎপাদন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যেতে পারে, দুই ভাগে ভাগ করা যেতে পারে, ঠিক আছে না। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখান থেকে হচ্ছে এই যে তাপোৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া, এটা হচ্ছে সিকিউতে গ এবং ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি হচ্ছে সিকিউতে তোমার হচ্ছে কি হচ্ছে ক এবং খ নাম্বার জন্য ইম্পর্টেন্ট। এবং আর একটা মজার বিষয় হচ্ছে যে এখান থেকে হচ্ছে এমসিকিউ এখান থেকে হচ্ছে ফুললি হচ্ছে 10 স্টার ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এখান থেকে পার্ট থেকে চলে আসে। বিশেষ করে বিক্রিয়াটা তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, পড়াই দিই, সমস্যা নেই। যে তাপোৎপাদী বিক্রিয়া আমরা চলে আসলাম, যাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন প্রক্রিয়া বলা হয়, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে তাপ উৎপাদন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। যেমন হেবার প্রণালীতে তোমার হচ্ছে কি 1 মোল নাইট্রোজেন, ঠিক আছে না, 1 মোল নাইট্রোজেন, 3 মোল হচ্ছে হাইড্রোজেন, 2 মোল হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন হয়, এবং সেই যেখানে তোমার হচ্ছে কি 92 কিলো হচ্ছে জুল তাপ শক্তি উৎপাদন করে, তাকে কি বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া বলা হয়। এখানে দেখো নাইট্রোজেনের সামনে কিছু নাই মানে 1 মোল, হাইড্রোজেনের সামনে 3 আছে তাহলে 3 মোল, ঠিক আছে না। আয়রন প্রভাবকের উপস্থিতিতে তোমার হচ্ছে কি এখানে দেখো 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপে এভাবে 450 থেকে হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়া উৎপাদন করে, 2 মোল অ্যামোনিয়া উৎপাদন করে, এবং সেখানে তোমার হচ্ছে কি 92 কিলোজুল তাপ শক্তি উৎপাদন করতে পারে। এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে, যেখানে তাপ উৎপাদন হয়, ঠিক আছে না। এবং এই তাপোৎপাদী বিক্রিয়া হচ্ছে হচ্ছে কোন পদ্ধতি হচ্ছে মানে হচ্ছে পদ্ধতিতে উৎপাদন করা হতে পারে, হেবার প্রণালীর মাধ্যমে উৎপাদন করা হতে পারে। এই কোশ্চেনটা এখান থেকে ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে নিলে একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে না। নেক্সট আমরা চলে আসি যে হচ্ছে এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে, বিক্রিয়াটা ভালোভাবে মনে রাখবা, হচ্ছে এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। বা এবার এভাবে এমসিকিউতে চলে আসবে যে হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপাদন করে, সেই অ্যামোনিয়া উৎপাদন করতে কোন হচ্ছে প্রভাবকের প্রয়োজন হতে পারে, এখানে হচ্ছে কি আয়রন প্রভাবকের প্রয়োজন হতে পারে, ঠিক আছে না। হচ্ছে আমরা জানি যে হচ্ছে চাপ, ঠিক আছে না, একটু পড়াই দিই, একটু আউট অফ নলেজ দিয়ে দিই, নাহলে হচ্ছে বুঝতে পারবো না। চাপের একক আমরা জানি হচ্ছে তোমার হচ্ছে কি প্যাসকেল, ঠিক আছে না, অর্থাৎ প্যাসকেল জানি, তারপর তোমার হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার জানি, এবং হচ্ছে এটিএম অ্যাটমসফিয়ারও আমরা জানি, ঠিক আছে না। তো এই যে এই এটিএম মানে হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাটমসফিয়ার হতে পারে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ হতে পারে। এ কত থাকতে পারে এই বিক্রিয়া 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস, সরি 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ বায়ুমণ্ডলীয় চাপ হতে পারে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
তাপমাত্রা প্রয়োজন হতে পারে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হতে পারে, ঠিক আছে না। সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা কয়েকটি স্কেল ব্যবহার করে থাকি, যেমন সেলসিয়াস স্কেল, তারপর হচ্ছে ফারেনহাইট স্কেল, ঠিক আছে না, তারপর কেলভিন স্কেল, তারপর হচ্ছে রোমার স্কেল। এগুলো আস্তে আস্তে তোমরা হচ্ছে শিখে যাবা, সমস্যা নাই, হচ্ছে ইন্টারমিডিয়েট সুন্দরভাবে শিখে যাবা। কিন্তু এখানেও তোমাদের দেওয়া আছে ফিজিক্সে তোমার সুন্দরভাবে পড়াই দেবো, সমস্যা নাই। জাস্ট হচ্ছে ক্লাসগুলো মনোযোগ সহকারে করে নাও, যতগুলো ক্লাস তোমাদের প্রোভাইড করতেছি, ঠিক আছে না। এবং এমনই উৎপাদন হয়, এবং তাপপতি বিক্রিয়া কত 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 শক্তি উৎপাদন হতে পারে, কিলো জুল শক্তি উৎপাদন হতে পারে, ঠিক আছে না। এখান থেকে যেহেতু পড়াচ্ছে সেগুলো আছে, সেহেতু এখানে এখানে আরেকটু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, যে আমরা জানি 1 ক্যালোরি সমান কত জুল, অর্থাৎ শক্তি রাখো কিন্তু জুল, ঠিক আছে না। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, এই এতটুকু আমরা জানি। আর এবং এখান থেকে এতটুকু জানতে হবে যে 1 জুল সমান হতে পারে তোমার হচ্ছে কি 0.4 হচ্ছে হচ্ছে 0.24 ক্যালোরি হতে পারে। এই কথাটা ভালোভাবে মনে রাখবা, এই কথাটা তোমাদের হচ্ছে মেইন এক্সামে অলরেডি চলে আসছিল। তো সুন্দরভাবে ভালোভাবে একটু দেখে নিবা, ঠিক আছে না। এখান থেকে ভেবে কোশ্চেন চলে আসতে পারে, যা এখানে মনে হচ্ছে এটা বিক্রিয়া দেওয়া আছে। এবং এখান থেকে আরেকটু আমাদের ভালোভাবে পড়তে হবে, যে হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সংঘটিত হতে যে তাপের প্রয়োজন হয় তাকে বিক্রিয়ার তাপ বলে। এই বিক্রিয়ার তাপকে ডেল্টা এস দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে আরো মোস্ট ইম্পর্টেন্ট মজার ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে তাপোৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান কি হতে পারে, ধনাত্মক না ঋণাত্মক, অবশ্যই ঋণাত্মক হবে। কাজেই আমরা এই বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে হচ্ছে এখান থেকে আমরা এতটুকুই আমরা শিখলাম যে তাপোৎপত্তি বিক্রিয়া হচ্ছে যখন ডেল্টা এস এর মান যদি নেগেটিভ হয়, তাহলে সেটা অবশ্যই আমরা ধরে নেব সেটা তাপোৎপত্তি বিক্রিয়া। দেওয়া হচ্ছে তোমার ডেল্টা এস এর মান যদি পজিটিভ হয়, তাহলে আমরা অবশ্যই ওটা ধরে নেব যে ওটা এক ধরনের কি তাপহারী বিক্রিয়ার মধ্যে অন্যতম, ঠিক আছে না। এই বিক্রিয়াটা ভালোভাবে দেখে নিবা, প্রথম বিক্রিয়া যেটা পড়লাম ওটা ভালোভাবে পড়লে একদম হয়ে যাবে। এবং এটা এক ধরনের তোমার হচ্ছে বহুমুখী বিক্রিয়া, কারণ হচ্ছে কি অদ্ভুত তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হতে পারে। এই কথাটা ভালোভাবে মুখস্থ করে নিবা, যে হচ্ছে এই বিক্রিয়া কত হচ্ছে কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপাদন হতে পারে, দ্যাটস ইট। এখান থেকে ভালোভাবে পড়লে হয়ে যাবে। আর বিক্রিয়ার তাপটা ভালোভাবে মনে রাখবা, অর্থাৎ ডেল্টা এস ধনাত্মক ঋণাত্মক হলে তাপোৎপত্তি বিক্রিয়া, আর ডেল্টা এস এর মান যদি তোমার থেকে ধনাত্মক হয় তাহলে তাপহারী বিক্রিয়া হবে, ঠিক আছে না। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা তাপহারী বা হচ্ছে তাপ শোষিত বিক্রিয়া আমরা চলে আসলাম, এন্ডোথার্মিক তোমার থেকে রিয়াকশনে চলে আসলাম। তাহলে এখান থেকে এতটুকু মনে রাখতে হবে যে রাসায়নিক বিক্রিয়ায় তোমার কি তাপ শক্তি শোষণ ঘটে, সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তোমার কি তাপ শোষিত বিক্রিয়া বলা হয়। অর্থাৎ তোমার কি এখানে দেখো যে 1 মোল নাইট্রোজেন এবং 1 মোল অক্সিজেন তোমার কি বিক্রিয়া করে 2 মোল নাইট্রোজেন অক্সাইড উৎপাদন করেছে, এবং ডেল্টা এস এর মান এখানে হচ্ছে পজিটিভ। আমরা জানি যে যেহেতু ডেল্টা এস এর মান এখানে পজিটিভ, সেহেতু হচ্ছে তোমার কি এটা হচ্ছে এক ধরনের তোমার তাপহারী বিক্রিয়া। এই 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 হচ্ছে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এই মানটা মনে রাখবো যে ডেল্টা এস এর মান কত 180 কিলো জুল হতে পারে, ঠিক আছে না। এবং হচ্ছে এই বিক্রিয়াটা ভালোভাবে মনে রাখলে হয়ে যাবে। সিকিউ যখন হচ্ছে তোমার এক্সপ্লেন করবা তখন এগুলো ভালোভাবে মুখস্থ করে নিবা, ঠিক আছে না। এবং আমরা এতটুকু জানি ডেল্টা এস যখন মাইনাস হবে তখন তাপোৎপত্তি বিক্রিয়া, আর ডেল্টা এস এর মান যখন হচ্ছে প্লাস হবে তখন সেটা কি হতে পারে, মানে তোমার হচ্ছে কি তাপহারী বিক্রিয়া হতে পারে, দ্যাটস ইট। এখান থেকে ভালোভাবে মুখস্থ করে নিবা, সিকিউর জন্য ক এবং খ নাম্বার জন্য ভালোভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এবং এটা গ এবং ঘ নাম্বারও চলে আসতে পারে, তোমাকে বলে দেবে যে এইটা বিক্রিয়াটা উঠাই দিয়ে বলবে যেটা কোন ধরনের বিক্রিয়া বর্ণনা করো, দ্যাটস ইট। মানে এনি হাউ কোশ্চেন চলে আসতে পারে। তো প্রিপারেশনটা ভালোভাবে একটু নিতে হবে, ভালোভাবে একটু হচ্ছে আমাদের একটু হচ্ছে দায়িত্বশীলভাবে একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে না। ভাইয়া যদি তোমাদের পড়াশোনা হচ্ছে কভার কমপ্লিট করে দেবে, যদি তোমরা না পড়ো তাহলে তো আর কিছু করার নাই। তো দিন শেষে হচ্ছে পরিশ্রমটা তোমাদের করতে হবে। আমি জাস্ট তোমাদের হচ্ছে দেখাই দিচ্ছি যে এইসব পড়তে হবে, দ্যাটস ইট, ঠিক আছে না। তোমার পড়াশোনাটা আমি পড়াই দেবো না, তোমাদের পড়তে হবে। তারপর আমরা চলে আসলাম ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে, আমরা চলে আসলাম ইলেকট্রনের হচ্ছে স্থানান্তর ক্ষেত্রে আমাদের এতটুকু জানতে হবে যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে তোমার কি হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যেতে পারে, 2 ভাগে ভাগ করা যেতে পারে। দ্বারাও হচ্ছে আমরা হচ্ছে ঠিক করে নিই যে হচ্ছে রাসায়নিক হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়, সরি 2 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তোমার কি হচ্ছে একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, একটা হচ্ছে তোমার কি নন রেডক্স বিক্রিয়া নামে হচ্ছে প্রকাশ করা হতে পারে। এই কথাটা ভালোভাবে মনে রাখবা। তারপর হচ্ছে এখান থেকে এতটুকু আমরা চলে আসলাম যে রেডক্স বিক্রিয়াটা আসলে কি। রিডাকশন মানে হচ্ছে তোমার বিজারণ, প্রথম অংশ রেড, এবং অক্সিডেশন মানে তোমার কি জারণ, যার হচ্ছে OX থেকে এসেছে। তাই রিডাক্স শব্দ অর্থ হচ্ছে তোমার কি জারণ বিজারণ, অর্থাৎ জারণ বিজন বিক্রিয়া সমূহের মধ্যে তোমার কি ইলেকট্রন আদান প্রদান ঘটে। অর্থাৎ একটি বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে এবং অপর বিক্রিয়াটি তোমার কি করতে পারে, ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ জারণ বিজন বিক্রিয়া দুটি হচ্ছে অর্ধাংশ বিক্রিয়া। এক অর্ধাংশ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে এবং অর্ধাংশ বিক্রিয়া কি ইলেকট্রন হচ্ছে কি ছেড়ে দেয়। তো এগুলা হচ্ছে ভংশ আমরা পড়বো না, এগুলা হচ্ছে পড়েও তোমরা হচ্ছে মাথার ব্রেনটাকে হচ্ছে নষ্ট করে দিবে না বা পাগল করে দিবে না, এগুলো সব ম্যাক্সিমাম হচ্ছে অনেকে পড়বে, কিন্তু আমরা পড়বো না, আমরা অন্য স্টাইলে পড়বো, দ্যাটস ইট। এখান থেকে জাস্ট করে তোমার হচ্ছে এমসিকিউতে অল্প একটু পড়ে নিবা, তারপর হচ্ছে তোমাদের আইটেমটা ভালোভাবে শিখে দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে এমসিকিউতে আমরা এতটুকু জেনে নেব যে রিডাকশন শব্দ অর্থ কি বিজারণ, তারপর হচ্ছে হচ্ছে অক্সিডেশন মানে হচ্ছে কি জারণ, অর্থাৎ রিডক্স শব্দ অর্থ হচ্ছে কি জারণ বিজন প্রক্রিয়া। এই জারণ বিজন প্রক্রিয়া হচ্ছে কি হচ্ছে আদান প্রদান হয়, ইলেকট্রন আদান প্রদান হয়, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা, তারপর নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে দ্বিতীয়
অধ্যায় আমরা পড়ছি, ঠিক আছে না। এবং হচ্ছে যেটা যেটা ত্যাগ করে সেটাকে বলা হয় বিজারণ, ঠিক আছে না। এখানে যা লিখে দিচ্ছি সুন্দরভাবে লিখে নিবা। যেটা ত্যাগ করে না, যেটা ত্যাগ করে সেটাকে বলা হয় জারণ। আর হচ্ছে যেটা হচ্ছে তোমার কি ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বলা হয় বিজারণ, ঠিক আছে। এতটুকু মনে রাখলে একদম হয়ে যাবে, আর আমাদের কিছু পড়তে হবে না। দ্যাটস ইট, ঠিক আছে না। তারপরে এই যে এই বিক্রিয়াটা যে দেওয়া আছে, ঠিক আছে না, এই বিক্রিয়াটা ওভারঅল তোমাদের হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউতে তোমাদের ভালোভাবে হচ্ছে যখন হচ্ছে তোমাদের হচ্ছে সলিউশন করে দেবো সিকিউ পার্টগুলো, তখন ওই পার্টগুলো হচ্ছে তোমাদের হচ্ছে বুঝাই দেবো যে আসলে জারণ বলতে কি বোঝায়, বিজারণ বলতে কি বোঝায়। আপাতত এগুলো হচ্ছে আমরা স্কিপ করব। আমরা সিকিউ যখন পার্ট আমরা সলিউশন করবো না, তখন ভাইয়া তোমাদের দেখাই দিবে। স্কিপ করার কোনো সুযোগ নাই। আমরা হচ্ছে সিকিউর জন্য আমরা ক এবং খ নাম্বার জন্য পড়ে নেব যে জারণ বিজন বিক্রিয়া যে যে অর্থাৎ অর্থাৎ যে ইলেকট্রনটি ত্যাগ করে তাদেরকে বলা হয় বিজারক প্রক্রিয়া বলা হয়। এই কথাটা জাস্ট খালি দাগাই নিবা, ঠিক আছে না। আর যে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক পদার্থ বলা হয়, ঠিক আছে না। আবার এখানে বলছে যে যে বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন দান ঘটে, অর্থাৎ ওই পরমাণু ও তোমার সেই ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং ঋণাত্মক চার্জ এবং চার্জের সংখ্যা হ্রাস পায়, সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। এখানে আরেকটা দেওয়া আছে যে যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ ঘটে, অর্থাৎ ওই পরমাণু তোমার কি ধনাত্মক চার্জ সংখ্যা হচ্ছে তোমার কি হ্রাস পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা তোমার বৃদ্ধি পায়, তাদেরকে বলা হয় বিজারণ বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াগুলো ভালোভাবে একটু দেখে নিবা, আন্ডারলাইন করে নাও। যখন সিকিউ তোমাদের হচ্ছে পড়াই দেবো তখন এগুলো হচ্ছে ভালোভাবে পড়াই দেবো, অনায়াসে ধরতে পারবা, ঠিক আছে না। অল্প একটু হচ্ছে এবার মানে আমরা কষ্ট করব, কষ্ট করে করলে হচ্ছে কি ভালো একটা রেজাল্ট সম্ভব। তো এটা সিকিউর জন্য হচ্ছে জাস্ট তোমার হচ্ছে কি ক এবং খ নাম্বার জন্য পড়ে নিবা। সেম কাহিনী এটারও ক্ষেত্রে একই, ঠিক আছে না। এবং উপরের ক্ষেত্রে হচ্ছে সিকিউর জন্য ক এবং খ নাম্বার জন্য পড়লে দ্যাট উইল বি মোর দেন না। আর এখান থেকে কিছু পড়তে হবে না। বিক্রিয়াগুলো আমরা সুন্দরভাবে ভালোভাবে আমরা কি করব, সিকিউ ক্লাসে আমরা ভালোভাবে দেখে নিব, ঠিক আছে না। এই ক্লাসে আমরা জাস্ট হচ্ছে বইটা আন্ডারলাইন করে নিচ্ছি, আর দ্যাটস ইট। আর মাঝে মাঝে হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে সিকিউতে তোমার হচ্ছে ক এবং খ এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। বলে যে জারণ সংখ্যা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, ঠিক আছে না। তো আমাদের এতটুকু আমাদের জেনে নিতে হবে যে জারণ সংখ্যাটা আসলে কি, যে অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর হচ্ছে এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে তাকে কি বলা হয়, জারণ সংখ্যা বলা হয়। অর্থাৎ জারণ সংখ্যাকে ও সংক্ষেপে ও হচ্ছে কি এন দ্বারা প্রকাশ করা হয়। ওতে হচ্ছে অক্সিডেশন, আর এনতে হচ্ছে নাম্বার। এই কথাটা ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে না। এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যেমন হচ্ছে তোমার হচ্ছে একক পরমাণুর ক্ষেত্রে তোমার হচ্ছে কি এখান থেকে এতটুকু ইম্পর্টেন্ট যে একক পরমাণুর ক্ষেত্রে যেমন কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে কি জারণ সংখ্যা হচ্ছে শূন্য শূন্য ধরা হয়। অণুর ক্ষেত্রেও সেগুলো হচ্ছে কি শূন্য ধরানো হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। তো এখানে এতটুকুই বলছে। আমরা জানি হচ্ছে অণু আর পরমাণুর মধ্যে পার্থক্য কি। আহ, এটা একটা যদি সিঙ্গেল ভাবে থাকে তাহলে সেটা হচ্ছে পরমাণু। যদি সোডিয়াম যদি এভাবে থাকে তাহলে হচ্ছে পরমাণু। আর যদি হাইড্রোজেনের নিচে যদি তোমার 3 লেখা থাকে, হাইড্রোজেনের নিচে যদি তোমার 2 লেখা থাকে, তাহলে দেখো তো এখানে হাইড্রোজেন 3টে আছে। তাহলে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন আছে। যেহেতু একের অধিক আছে সেহেতু এটাকে বলা হয় অণু। হাইড্রোজেন এখানে আছে যেহেতু একের অধিক আছে সেটাকে বলা হয় অণু। সোডিয়াম যখন আমরা লিখবো তখন হচ্ছে এইটা যখন লিখি তখন সেটাকে বলা হয় অণু। তাহলে অণু পরমাণু যদি এককভাবে হচ্ছে বিন্যস্ত থাকে, যদি কোনো হচ্ছে যৌগের সাথে না থাকে, তখন সেটা তখন তোমার হচ্ছে জারণ সংখ্যা কি হয়, শূন্য হতে পারে। সেম কাহিনী এইগুলো হচ্ছে এমসিকিউ খুব খুব আসে, সুন্দরভাবে ভালোভাবে দেখে নিলে হয়ে যাবে। তারপর দেখো এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেব যে হচ্ছে এফি, ঠিক আছে না, অর্থাৎ ফেরাস সালফাইড এর হচ্ছে ক্ষেত্রে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি আয়রনের জারণ সংখ্যা +2। তারপর হচ্ছে ক্লোরিনের হচ্ছে -1 হতে পারে, ঠিক আছে না। এবং ক্লোরিন 2 হতে পারে তোমার হচ্ছে কি -2 হতে পারে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভালোভাবে টুকটাকভাবে একদম কি করবা, একদম মুখস্থ করে নিবা। এগুলো আসলে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে না। না মানে হচ্ছে ইম্পর্টেন্ট না লিখে দিলে এবং না পড়লে দেখবা যে মিস করে আসছো এবং পরে আফসোস করছো। তো ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে না। আফসোস আমাদের করা যাবে না। জারণ সংখ্যা নির্ণয় আমরা চলে আসলাম, অর্থাৎ কেমনে নির্ণয় করা যায় কেমনে নির্ণয় করা যায় না ওগুলো আমরা সিকিউ পার্টে আমরা পড়বো। এই পার্টে আমরা আপাতত আমরা পড়ছি না, ঠিক আছে না। এখান থেকে জাস্ট এতটুকু তোমরা মনে রাখবা হচ্ছে হচ্ছে সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিন হচ্ছে -1, আয়রো। তারপর এখানে হচ্ছে এখান থেকে এতটুকু আমরা মনে রাখবো যে ক্লোরিন -1 হতে পারে। হাইড্রোজেনের তোমার কোনো যদি 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 তোমার কি হচ্ছে বা সর্ব হচ্ছে তোমার বামে অবস্থান করে, তাহলে সেটা তোমার হচ্ছে কি মাইনাস। আর সর্ব হচ্ছে সরি, সর্ব বামে অবস্থান করলে +1 হয়। আর সর্ব হচ্ছে বা ডানে অবস্থান করলে তোমার হচ্ছে কি -1 হয়। অক্সিজেন হচ্ছে কি -2 হতে পারে, -1 হতে পারে, -1/2 হতে পারে, ঠিক আছে না। অর্থাৎ এখানে বলছে যে অধিকাংশ হচ্ছে যৌগের হচ্ছে অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -2। যখন সেটাকে বলা হয় পার অক্সাইড তখন জারণ সংখ্যা ধরা হয় -1। আর সুপার পার অক্সাইড ধরলে হচ্ছে কি এর জারণ সংখ্যা হতে পারে কি -2 হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। এটা একদম হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট মানে হচ্ছে এমসিকিউর জন্য। সুন্দরভাবে ভালোভাবে এই টাইপ পড়ে নিবা, ঠিক আছে না। আর এই টাইপগুলো তোমাদের মুখস্থ করতে হবে না। এই টাইপগুলো হচ্ছে আমরা হচ্ছে সিকিউতে আমরা হচ্ছে কনভার্ট করে আমরা পড়ে নেবো, ঠিক আছে না। আর এইগুলো তো রিডিং দিতে পারো, এগুলো ভালোভাবে রিডিং দিলে একদম হচ্ছে একটা যে কোনো একটা একটা হচ্ছে মানে চলে আসবে। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসতে পারে যে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা কত হতে পারে, +1। আর মৃৎ ধাতু জারণ সংখ্যা কত হতে পারে, +2 হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। আমরা একটু আগে পড়ে আসলাম যে নিরপেক্ষ পরমাণুর মুক্ত মৌলের জারণ সংখ্যা হতে পারে 0।
অণুর ক্ষেত্রে হচ্ছে জারণ সংখ্যা শূন্য হতে পারে, একটু টুকটাকভাবে দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে না? কিভাবে লেখা হয় কিভাবে লেখা হয় না এগুলো আমরা আপাতত পড়বো না। আমরা হচ্ছে সিকিউ যখন হচ্ছে আমরা হচ্ছে সলিউশন করব তখন তোমাদের ভালোভাবে বুঝাই দেবো, সমস্যা নাই। জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় কিভাবে নির্ণয় করা যায় না এইগুলো হচ্ছে সিকিউ ক্লাসে আমরা হচ্ছে সলিউশন করে নেবো। এগুলো সিকিউতে ভালোভাবে সলিউশন করে নিলে হয়ে যাবে, ঠিক আছে না? অর্থাৎ এখানে এইখানে এইগুলো পার্ট আমরা সিকিউতে আমরা কনভার্ট করে নেবো। জাস্ট এখান থেকে এতটুকু তোমরা হচ্ছে মুখস্থ করে নিবা যে H2SO4, ঠিক আছে না, হচ্ছে এর সালফারের জারণ সংখ্যাও কত হতে পারে, সালফারের জারণ সংখ্যা কত হতে পারে তোমার হচ্ছে কি একবার মুখস্থ করে নিবা। সালফারের জারণ সংখ্যা হতে পারে তোমার হচ্ছে কি +6 হতে পারে। তো আমরা এইগুলো এমসিকিউ ক্লাসে আমরা সলিউশন করে নেবো, সমস্যা নাই। আপাতত আমরা হচ্ছে এগুলো কি করবো, এগুলো আমরা পড়বো না। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা পড়বো, সমস্যা নেই। এখান থেকে এতটুকু আমরা জেনে নেব যে কপারের জারণ সংখ্যা হচ্ছে +2 হতে পারে, অক্সিজেনের জারণ সংখ্যা -2 হতে পারে, হাইড্রোজেনের জারণ সংখ্যা হতে পারে +1, ঠিক আছে না? আর হচ্ছে পটাশিয়ামের জারণ সংখ্যা হতে পারে +1, সোডিয়ামের হতে পারে +1, আয়োডিনের হতে পারে -1 হতে পারে, ঠিক আছে না? এগুলো হচ্ছে একদম একদম 100% ইম্পর্টেন্ট, একদম হচ্ছে তোমাদের মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিবা, একদম ডিরেক্ট বলবে যে কপারের জারণ সংখ্যা কত, +2, অক্সিজেন জারণ সংখ্যা কত, -2, হাইড্রোজেন জারণ সংখ্যা কত হতে পারে, +1 হতে পারে, পটাশিয়ামের জারণ সংখ্যা কত হতে পারে, +1, তারপর সোডিয়ামের কত হতে পারে, +1, আয়োডিনের কত হতে পারে, -1 হতে পারে। এই কথাটা ভালোভাবে মনে রাখবা। এবং ক্লোরিনের হচ্ছে জারণ সংখ্যা -1 হতে পারে, এই কথাটা ভালোভাবে মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে না? এবং মাঝে মাঝে সিকিউতে হচ্ছে 6 নম্বরে খুব কোশ্চেন চলে আসে যে হচ্ছে জারণ সংখ্যা এবং জুনি এক নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে এতটুকু পড়তে হবে যে জারণ সংখ্যা এবং জুনি এক নয় কারণ জারণ সংখ্যা হলো পরমাণু আয়নের উপস্থিত চার সংখ্যাকে নির্দেশ করে থাকে। এটি ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য এমনকি ভগ্নাংশ হতে পারে। শুধুমাত্র তাই নয়, একটি মৌলের জারণ সংখ্যা বিভিন্ন যৌগের বিভিন্ন হতেও পারে। অন্যদিকে যোজনী হলো একটি মৌলের হচ্ছে মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে বোঝায়। যোজনী কখনো ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে না। এটি সর্বদা তোমার কি হয়, পূর্ণ সংখ্যা হয়। শুধু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এই যোজনীগুলো কি হতে পারে, শূন্য হতে পারে। এখান থেকে হচ্ছে এমসিকিউতে এইভাবে কোশ্চেন চলে আসবে। এই এমসিকিউর জন্য এই পার্টটা কিন্তু একদম ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে কোশ্চেন চলে আসবে যে কিসের ক্ষেত্রে হচ্ছে যোজনী শূন্য, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে শূন্য হতে পারে। যেমন নিষ্ক্রিয় গ্যাস কি হতে পারে, হিলিয়াম, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, হচ্ছে কি আরো অর্গানাইজেশন হতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু বুঝতে করে নিবা। তারপরে এভাবে এমসিকিউতে কোশ্চেন চলে আসবে যে যোজনী ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে কি না, অবশ্যই পারে। তারপর হচ্ছে এরা হচ্ছে অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে নির্দেশ করে থাকে। আর অপরদিকে হচ্ছে কি জারণ সংখ্যা শুধু এটা হচ্ছে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, এমনকি তোমার হচ্ছে কি শূন্য হতে পারে, এমনকি ভগ্নাংশও হতে পারে। এই কথাগুলো ভালোভাবে দেখে নিবা, সিকিউতে খ নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এবং জারণ বিজন একটি যুগোপযোগী বিক্রিয়া, এটা সিকিউর জন্য একদম ভেরি ইম্পর্টেন্ট। একদম হচ্ছে এই কোশ্চেনটা একদম হচ্ছে 100% ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন চলে আসবে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা একদম হচ্ছে সিকিউ পার্টে আমরা কমপ্লিট করে নেব। আপাতত আমরা হচ্ছে যেহেতু বই দেখাচ্ছি, সেহেতু হচ্ছে আমরা এই ক্লাসে আমরা এগুলো করবো না। আমরা জাস্ট খালি হচ্ছে সিকিউতে ক এবং খ নাম্বার জন্য পড়বো, আর এমসিকিউ পার্টটা আমরা কমপ্লিট করে নেব। এখান থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে জারণ বিজন কোন ধরনের বিক্রিয়া, যুগপৎ বিক্রিয়া, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন দান ঘটে তাদেরকে বলা হয় জারণ বিক্রিয়া, আর যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় বিজন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ যে পদার্থটি ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় বিজারক, আর যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক, ঠিক আছে না? এখান থেকে এমনিভাবে কোশ্চেন চলে আসবে সিকিউতে ক এবং খ নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। বলে দেবে যে জারক কোনটি, বিজারক কোনটি, তারপর জারণ কোনটি, বিজারণ কোনটি, এগুলো ভালোভাবে মুখস্থ করে নিবা। সিকিউতে ক নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আপাতত আমরা এগুলো কিছু পড়তেছি না, এগুলো পড়েও আমাদের এখন হচ্ছে আমরা হচ্ছে কিছুই হচ্ছে করতে পারবো না, কারণ হচ্ছে বেসিকটা এখন দিচ্ছি। নেক্সট ক্লাসে আর একটু বেসিক দেবো, তারপর হচ্ছে তোমরা হচ্ছে একটু হচ্ছে কনফিডেন্স পাবা যে আসলে এই অধ্যায়ের মধ্যে কি আছে কি না আছে, এবং আমরা হচ্ছে তাকে কেমন করে আমরা হচ্ছে কোশ্চেনটা ধরতে পারবো, ঠিক আছে না? এই ক্লাসে আপাতত আমরা হচ্ছে বইটা আমরা সুন্দরভাবে হচ্ছে নোট ডাউন করে নেব। এমসিকিউর জন্য 100% ক্লিয়ার করে নেব, এবং সিকিউতে ক এবং খ নাম্বার জন্য কোশ্চেন জন্য পড়ে নেব, ঠিক আছে না? এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা সুন্দরভাবে পড়লে একদম হয়ে যাবে। এখান থেকে জাস্ট এতটুকু মনে রাখবা যে হচ্ছে জারণ বিজন কোন ধরনের বিক্রিয়া, যুগপৎ বিক্রিয়া, বা যাকে বলা হয় সিমুলটেনিয়াস হচ্ছে প্রসেস প্রক্রিয়া বলা হয়, ঠিক আছে না? এখান থেকে এতটুকু ইম্পর্টেন্ট। তারপর আরও বেশ কিছু হচ্ছে তোমার হচ্ছে কি জারণ বিজন বিক্রিয়া আছে, সেই বেশ কিছু জারণ বিজন বিক্রিয়াগুলো কি একটা সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, প্রতিস্থাপন হতে পারে, দহন হতে পারে। তো এখান থেকে এই পার্টগুলো থেকে তোমার সিকিউতে ক নাম্বার কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে সিকিউতে হচ্ছে এই পার্টগুলো সিকিউতে ক, খ এবং গ নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং এমসিকিউতে তো হচ্ছে ডিরেক্ট সংজ্ঞা চলে আসে, এবং এখান থেকে এই বিক্রিয়াগুলো ভালোভাবে দেখি রাখবা, ঠিক আছে না? এই বিক্রিয়াগুলো এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্ট, শুধুভাবে মুখস্থ করলে একদম হয়ে যাবে। তো সংযোজন বিক্রিয়া কাকে বলে দেখিনি আমরা, যে সংযোজন মানে তোমার হচ্ছে কি সংযুক্ত করা, অর্থাৎ যে জারণ বিজন বিক্রিয়া দুই বা ততোধিক তোমার হচ্ছে কি রাসায়নিক পদার্থ পরস্পর সাথে যুক্ত হয় একটি মাত্র উৎপাদন করে, তাদেরকে কি বলা হয়, সংযোজন বিক্রিয়া বলা হয়। যেমন এখানে দেখো সংযুক্ত করছে, আর হচ্ছে হচ্ছে ফেরাস হচ্ছে ক্লোরাইডকে ক্লোরাইড এর সাথে ক্লোরিন যুক্ত হয়, ফেরাস ক্লোরিক গঠন করছে, ঠিক আছে না? অর্থাৎ
আগে ছিল হচ্ছে বা ক্লোরিন 2টা, এখন হচ্ছে ক্লোরিন 3টা। তো এটা এক ধরনের তোমার কোন ধরনের, দেখো 2টা বিক্রিয়ক মিলে একটা উৎপাদন করছে, যেহেতু মিলে অর্থাৎ সংযোজন করে উৎপাদন করলো, সেহেতু এক ধরনের তোমার হচ্ছে কি সংযোজন বিক্রিয়া, এই কথাটা ইম্পর্টেন্ট। অপরদিকে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে তোমার কি উৎপাদন করছে, অ্যামোনিয়া উৎপাদন করছে, ঠিক আছে না। অর্থাৎ যেহেতু হচ্ছে বিক্রিয়ক 2টা মিলে একটা গঠন করছে, সেহেতু এটাও এক ধরনের তোমার হচ্ছে কি সংযোজন বিক্রিয়া, এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট সুন্দরভাবে। সুতরাং আমাদের ভালোভাবে পড়তে হবে যে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করার সময় বিক্রিয়াটি মানে কি কি ঘটতে পারে, একাধারে সংশ্লেষণ ঘটতে পারে এবং এবং হচ্ছে কি হচ্ছে সংযোজন বিক্রিয়া ঘটতে পারে। এবং তাই এখানে সংশ্লেষণ বিক্রিয়াটা আমাদের সংজ্ঞাটা জানতে হবে। যেসব সংযোজন বিক্রিয়া শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়, যৌগীয় যৌগ গঠন করে, তখন সেটাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া বলা হয়। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, সিকিউতে খ নাম্বার কোশ্চেন চলে আসবে যে হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া উদাহরণ সহ হচ্ছে বিক্রিয়াটি হচ্ছে ব্যাখ্যা করো বা হচ্ছে বিক্রিয়াটা বিশ্লেষণ করো। তখন এই পার্টগুলো তোমাদের একদম কি করতে হবে, গুরুত্বভাবে একদম ভালোভাবে মুখস্থ করতে হবে। এগুলো সুন্দরভাবে হচ্ছে কি করে নিবা, একদম বুঝে বুঝে মুখস্থ করে নিবা, ঠিক আছে না। আশা করা যায় ওই ওই কনসেপ্টটা তোমাদের আশা করা যায় ক্লিয়ার করে দিছি, ঠিক আছে না, কিভাবে তোমরা পড়বা। অর্থাৎ তারপর আমরা চলে আসলাম বিয়োজন বিক্রিয়া চলে আসলাম। বিয়োজন মানে বাদ দেওয়া, অর্থাৎ একটা বিক্রিয়া আছে, ওই একটা যৌগ আছে, ওই যৌগ থেকে আমরা কোনো কিছু বাদ দিলাম। অর্থাৎ যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাদেরকে বলা হয় বিয়োজন বিক্রিয়া বলা হয়। যেমন এখানে দেখো যে ফসফরাস পেন্টাক্লোরাইড সংকেতগুলো মাঝে মাঝে এমসিকিউতে আসে, যে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে আমরা কি পাই, ফসফরাস ট্রাইক্লোরাইড পাই এবং এবং সেখানে ক্লোরিন পাই, ঠিক আছে না। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। আবার পানিকে বিশ্লেষণ করলে তোমার একটি অণু ভেঙে দুটি অণুতে পরিণত হয়। পানিকে যদি আমরা ভাঙি তাহলে সেটা হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে। যেহেতু হচ্ছে প্রথমটা হচ্ছে একটা যৌগ, যৌগ থেকে আমরা ভাঙলাম, দুইটা পরিণত করলাম, তাহলে এটা এক ধরনের বিয়োজন বিক্রিয়া। তাই এখানে বলছে যে পানি এক ধরনের তোমার হচ্ছে কি বিয়োজন বিক্রিয়ার মধ্যে অন্যতম, যেখানে হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করতে পারে অক্সিজেন গ্যাস এবং ক্যাথোড হিসেবে কাজ করতে পারে কোন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ভালোভাবে মুখস্থ করে নিবা। এই কথাটা এমসিকিউর জন্য এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। যখন আমরা এমসিকিউ পার্টগুলো সলিউশন করবো তখন বুঝবা যে ভাইয়া কতটুকু তোমাদের ইম্পর্টেন্ট সহকারে পড়াই দিছে, ঠিক আছে না। এগুলো ভালোভাবে মুখস্থ করলে হয়ে যাবে। সিকিউতে ক নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ইভেন খ নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ভালোভাবে পড়তে হবে। তো আমরা হচ্ছে যদি একটি থাকে, ঠিক আছে না, একটিকে বলা হয় তোমার তোমার হচ্ছে কি মনো, দুইকে বলা হয় তোমার হচ্ছে কি ডাই, তিনকে বলা হয় তোমার ট্রাই, চারকে বলা হয় টেট্রা, পাঁচকে বলা হয় পেন্ডা, ঠিক আছে না, ছয়কে বলা হয় হেক্সা। তো এগুলো আস্তে আস্তে তোমরা জানবা, সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে তোমাদের পড়াই দেবো। আপাতত তোমার ট্রাই বলতে তোমার হচ্ছে কি এই যে পেন্ডা ক্লোরাইড দেওয়া আছে, পাঁচ পেন্ডা মানে পাঁচ, আর ট্রাই মানে হচ্ছে তোমার তিন, এই যে তিন দেওয়া আছে, অর্থাৎ ক্লোরিন বলতে বোঝানো হয় থাকে। এতটুকু ভালোভাবে পড়লে হয়ে যাবে, ব্যাস শেষ। প্রতিস্থাপন থেকে হচ্ছে সিকিউতে হচ্ছে ক এবং খ নাম্বার, এমন ইভেন হচ্ছে গ এবং ঘ নাম্বার কোশ্চেন অনেকবার চলে আসছিল। তো এই পার্টটা আমাদের ভালোভাবে দেখতে হবে, এই পার্টটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে না। বিক্রিয়া সহ আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রতিস্থাপন মানে কি, একটা লোক তোমার একটা লোক যে একখানে জায়গা আছে, তুমি হচ্ছে ওই জায়গাটা একটু ক্ষমতা নিয়ে ক্ষমতা দেখায় ওই জায়গা থেকে ওই লোকটাকে উঠায় তুমি ওই জায়গায় বসলা। তো এইটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে এতটুকুই বলছে যে হচ্ছে কোনো অধিক সক্রিয় তোমার হচ্ছে কি কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলা হয়, প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এই প্রতিস্থাপন বিক্রিয়া তোমার হচ্ছে কি জিঙ্ক এর সাথে সালফুরিক অ্যাসিড পরস্পরের যুক্ত হয়, জিঙ্ক জিঙ্ক সালফাইড এবং হাইড্রোজেন এখানে গ্যাস উৎপাদন করতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। এই বিক্রিয়া সহ সুন্দরভাবে ভালোভাবে মনে রাখবা। এটা কিন্তু সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না। আমি কিন্তু এইগুলাই যে এগুলো হচ্ছে মানে হচ্ছে আনস্মার্ট হচ্ছে ছেলেমেয়ের মতো আমি পড়তেছি না, কারণ অলরেডি তোমাদের ভালোভাবে শিখেছি কিভাবে তোমাদের একটা বিক্রিয়া তোমাদের হচ্ছে বিশ্লেষণ করে হচ্ছে লিখতে হবে। আমরা ওগুলো পড়বো না, এগুলো কেন পড়তে যাবো। এখানে দেখো এটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে না, এখানে জিঙ্ক এবং এখানে এটা সংকেত হচ্ছে সালফুরিক অ্যাসিড। তাহলে জিঙ্ক এবং সালফুরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে কি জিঙ্ক সালফাইড এবং হাইড্রোজেন উৎপাদন করে। অর্থাৎ হচ্ছে মানে সালফুরিক হাইড্রোজেনের জায়গায় ওই মানে জিঙ্কটা এখানে হচ্ছে কি স্থান দখল করছে। তাই এটা এক ধরনের তোমার কোন ধরনের বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে অন্যতম, দ্যাটস ইট, ঠিক আছে না। দহন বিক্রিয়া চলে আসলাম। দহন বিক্রিয়া মানে হচ্ছে পুরানো, এখান থেকে হচ্ছে সংখ্যাটা বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে চলে আসে যে কোনো মৌল বা যৌগ বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে হচ্ছে তার হচ্ছে উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়ায় সবসময় কি উৎপাদন হয়, তাপ উৎপাদন হয় এবং সেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটতে পারে। যেমন এখানে দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান কি মিথেন, এ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার কার্বন ডাই অক্সাইড, পানি এবং হচ্ছে কি তাপ উৎপাদন করেছে। তাই এটা এক ধরনের তোমার কোন ধরনের বিক্রিয়া, তাই এটি এক ধরনের তোমার হচ্ছে কি দহন বিক্রিয়া এক দ্বারা উদাহরণ, ভালোভাবে পড়তে হবে। তেমনইভাবে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড এবং তাপ উৎপাদন করেছে। তারপর হচ্ছে সেম কাহিনী এখানে দেখো, এখানে কি দেওয়া আছে যে কার্বন, ঠিক আছে না, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে কি তাপ উৎপাদন করেছে। ম্যাগনেসিয়াম
হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং হচ্ছে তাপ উৎপাদন করেছে, ঠিক আছে না। হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি এবং হচ্ছে কি জলীয় বাষ্প এবং এখানে তাপ উৎপাদন করেছে। তো প্রত্যেকটাই হচ্ছে কি, প্রত্যেকটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সুন্দরভাবে ভালোভাবে আমাদের পড়তে হবে। এখান থেকে এইভাবে কোশ্চেন চলে আসবে এমসিকিউতে, যে হচ্ছে দহন বিক্রিয়া হচ্ছে কি ইলেকট্রন আদান প্রদান হয়, অবশ্যই আদান প্রদান হয়। এখানে কি উৎপাদন হয়, এখানে তোমার হচ্ছে কি তাপ উৎপাদন হয় এবং মৌলের কি অক্সাইডে পরিণত হতে সাহায্য করতে পারে, ঠিক আছে না। এগুলো ভালোভাবে দেখে নিবা, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, মিথেন, মিথেন সাথে CH4, এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়লে একদম হয়ে যাবে, ঠিক আছে না। আর এখান থেকে তো আমরা পড়লাম যে হচ্ছে দহন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া, দহন বিক্রিয়া এক ধরনের তোমার হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ দহন বিক্রিয়া তোমার হচ্ছে কি প্রতিটি অক্সিজেন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এবং অপর যৌগগুলো কি ইলেকট্রন ত্যাগ করতে সাহায্য করতে পারে। তাহলে এখান থেকে এমসিকিউতে এভাবেও কোশ্চেন চলে আসবে যে দহন বিক্রিয়াতে বিক্রিয়া কি হচ্ছে গ্রহণ করে, অক্সিজেন হচ্ছে ইলেকট্রন কি করে, গ্রহণ করে না ত্যাগ করে, অবশ্যই গ্রহণ করে। আর অন্যান্য যৌগ বা মৌলগুলো কি করতে পারে, ইলেকট্রন তোমার ত্যাগ করতে সাহায্য করতে পারে। যেহেতু এখানে ত্যাগ এবং হচ্ছে গ্রহণ সম্পূর্ণ হয়, সেহেতু এটা এক ধরনের কোন ধরনের বিক্রিয়া, এটা এক ধরনের তোমার হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে অন্যতম হতে পারে। এই কথাগুলো হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ভালোভাবে পড়ে নিবা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো ওভারঅল সুন্দরভাবে ভালোভাবে আমাদের পড়তে হবে। যদি ভালোভাবে না পড়ো তাহলে দেখবা যে হচ্ছে রেজাল্ট খুব খারাপ হয়, মানে হচ্ছে হবে। আর রেজাল্ট খারাপ হয়েছে পরে হচ্ছে আফসোস করে লাভ নাই। তো আফসোসটা যেন আমরা না করতে হয়, এই জন্য ভালোভাবে আমাদের পড়তে হবে, ঠিক আছে না। আমরা হচ্ছে রিডক্স অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া আমরা হচ্ছে পার্টটা আমরা শেষ করে দিলাম। এখন আমরা চলে আসবো যে নন রিডক্স বিক্রিয়া বা হচ্ছে তোমার যার যেখানে জারণ বিজারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। নন রিডক্স বিক্রিয়াটা কাকে বলে, অর্থাৎ যেখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে না, এ ধরনের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় নন রিডক্স বিক্রিয়া বলা হয়, ঠিক আছে না। অর্থাৎ হচ্ছে এই বিক্রিয়া ইলেকট্রন তোমার থেকে আদান প্রদান না ঘটে, পরমাণুর হচ্ছে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে না। তাই হচ্ছে নন 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 রিডক্স বিক্রিয়া দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, একটা হচ্ছে অধ্যক্ষেপণ বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া অত্যন্ত সিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্রশমন বিক্রিয়া হচ্ছে একটি অ্যাসিড এবং একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি প্রশমিত হয়, লবণ এবং পানি উৎপাদন করে, তখন সেটাকে বলা হয় কি প্রশমন বিক্রিয়া বলা হয়। অনেক অনেক ইম্পর্টেন্ট। এ ধরনের বিক্রিয়াকে বলা হয় অ্যাসিড ক্ষার বিক্রিয়া বলা হয়। সিকিউতে ক নাম্বারের জন্য এই কোশ্চেনটা স্যারদের অনেক অনেক প্রশ্ন, মানে অনেক অনেক পছন্দ একটা কোশ্চেন। সুন্দরভাবে ভালোভাবে দেখে নিবা যে প্রশমন বিক্রিয়া কাকে বলে। তারপর এখান থেকে এতটুকু আমাদের দেখতে হবে যে প্রশমন বিক্রিয়ার আরেকটা নাম কি, অ্যাসিড ক্ষার বিক্রিয়া। যেখানে অ্যাসিড কথা সেক্ষেত্রে অ্যাসিড ক্ষার থাকবে, সেটা হচ্ছে বাফার দ্রবণ হিসেবে কাজ করতে পারে। এটাও তোমাদের বইয়ে দেখা নাই, এটা সুন্দরভাবে বইয়ে লিখে নিবা, ঠিক আছে না। অর্থাৎ এটা বাফার দ্রবণ হিসেবে কি করতে পারে, কাজ করতে পারে। এটা ধরা যাইতেছে না, একটু তোমাদের ভালোভাবে লিখাই দেই, দাঁড়াও ওয়েট করো। দ্রবণ হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে না। এবং এখানে অ্যাসিড এবং একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপাদন করে। এমসিকিউতে চলে আসবে যে হচ্ছে প্রশমন বিক্রিয়া কী কী উৎপাদন হয়, লবণ এবং পানি উৎপাদন হয় এবং কী কী বিক্রিয়া করে, বিক্রিয়াকে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করতে পারে, ঠিক আছে না। ক্ষার চেনার উপায় হচ্ছে যে কোনো একটা হচ্ছে যৌগের লাস্টে শেষে তোমার হচ্ছে কি ওএইচ বিদ্যমান থাকবে। আর যেটার লাস্টে ওএইচ বিদ্যমান থাকবে না সেটা হচ্ছে অ্যাসিড। তাহলে দেখো এখানে দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এবং কি সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপাদন করেছে। তো পানির সংকেত আমরা জানি H2O, ঠিক আছে না। আর সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে তোমার হচ্ছে কি লবণ, এক ধরনের লবণ। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এক ধরনের তোমার হচ্ছে কি ক্ষার হবে। আর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড একটা এক ধরনের কি হবে, অ্যাসিড হবে। একটু আগে বললাম যে যৌগের ক্ষেত্রে দেখবা যে লাস্টে ওএইচ বিদ্যমান আছে সেটা হচ্ছে ক্ষার। যেমন হচ্ছে দেখো যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, তাহলে দেখো এখানে ওএইচ বিদ্যমান আছে সেহেতু এটাকে বলা হয় ক্ষার। তারপর অপোজিট সাইডে যদি আমি এখানে চলে আসি, দেখো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তো যেহেতু ওএইচ দেওয়া আছে সেহেতু এটা একটা ক্ষার হতে পারে। তো এমনি তোমরা হচ্ছে অলরেডি তোমরা কি বস হয়ে যাবা এবং শিখে এবং হচ্ছে অনায়াসে ধরতে পারবা। যে স্টুডেন্টগুলো হচ্ছে মানে হচ্ছে পারবে না সেখান থেকে তোমরা হচ্ছে অলরেডি তোমরা হচ্ছে কি এখান থেকে শিখে নিলা এবং সুন্দরভাবে সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে না। একটু স্মার্ট করে দিলাম, তো ভালোভাবে পড়লে একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে না। এখান থেকে আরেকটু জানতে হবে যে প্রশমন বিক্রিয়া, তাপোৎপত্তি বিক্রিয়া এবং অ্যাসিড এবং ক্ষার খুবই তীব্র হয়। এর তাপমাত্রা হতে পারে কত, -57.34 কিলো জুল হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, এই কথাটা সুন্দরভাবে পড়ে নিবা। এবং হাইড্রো অক্সাইডের সংকেত হতে পারে তোমার হচ্ছে কি ওএইচ মাইনাস হতে পারে এবং হাইড্রোনিয়াম আয়ন সংকেত হতে পারে হাইড্রোজেন প্লাস হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। আর এখান থেকে আমরা কিছু মুখস্থ করবো না, এখান থেকে কোনো কোশ্চেন চলে আসবে না। এবং এখান থেকে হচ্ছে সিকিউতে ক নাম্বার বা হচ্ছে এমসিকিউতে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে প্রশমন তাপ কাকে বলে। 1 মোল হচ্ছে পানি উৎপাদন করতে যে তাপের প্রয়োজন হয় তাকে প্রশমন তাপ বলে। এবং 1 মোল পানি উৎপাদন করতে কত কিলোজুল তাপ শক্তি প্রয়োজন হতে পারে, 97.37 হচ্ছে কিলোজুল উৎপাদন মানে তাপমাত্রার প্রয়োজন হতে পারে। 5 স্টার ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিবা। এই কথাটা হচ্ছে সিকিউতে হচ্ছে ক নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে বলে দিবে যে হচ্ছে বা প্রশমন তাপ বা হচ্ছে কি, এবং এই প্রশমন তাপ কত হতে পারে। যদি আমরা অ্যাড করে লিখি তাহলে সেটা -57 হচ্ছে কি 34 কিলো জুল চলে আসবে, অর্থাৎ কিলো জুল চলে আসবে। মাইনাস যে ডেল্টা এস এর মান যদি মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে তাপগত বিক্রিয়া। আর যদি ডেল্টা এস এর মান যদি প্লাস থাকে, ডেল্টা এস এর মান যদি প্লাস থাকে তখন সেটা বলা হয় তাপহারী বিক্রিয়া। যদি আমরা এটাকে যদি ডেল্টা এস ছাড়া যদি লিখি তাহলে এইভাবে লেখা যেতে পারে যে 57.34
হচ্ছে কি কিলো জুল হতে পারে। আমরা একটু আগে পড়লাম যে হচ্ছে এক হচ্ছে জুল সমান কত হচ্ছে ক্যালোরি হতে পারে 0.24 ক্যালোরি হতে পারে, ঠিক আছে না? এবং আরেকটু জানলাম যে এক হচ্ছে ক্যালোরি সমান কত জুল হতে পারে, হচ্ছে যে হচ্ছে 4.2 হচ্ছে ক্যালোরি হতে পারে। এই কথাটা একটু ধুমধামভাবে একটু মনে রাখলে একদম হয়ে যাবে, ঠিক আছে না? নেক্সটে আমরা চলে আসি অর্ধকবন বিক্রিয়া চলে আসি। এটা সিকিউর জন্য একদম হচ্ছে মানে 5 স্টার ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ভালো করে নিবা। সিকিউতে যে কোনো সিকিউতে হচ্ছে ক, খ, গ, ঘ জন্য ইম্পর্টেন্ট। তো অর্ধকবন বিক্রিয়াটা কি? যে একই দ্রাবকের দুটি যৌগ মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদগুলো উৎপাদন করে তাদের মধ্যে কোনোটি যদি ওই দ্রবণকে অদ্রবণীয় বা খুব কম পরিমাণে দ্রবণীয় হয়, তবে বিক্রিয়া পাত্রের তলায় কঠিন অবস্থায় তোমার হচ্ছে কি তলানি হিসাবে জমা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অর্ধক্ষেপ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ যে হচ্ছে বিক্রিয়া তরল হচ্ছে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন উৎপাদে পরিণত হয়, তাদেরকে বলা হয় অর্ধক্ষেপক বিক্রিয়া বলা হয়। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে এতটুকু পড়বো না। জাস্ট এতটুকু পড়ে নিবা যে হচ্ছে পানিতে সোডিয়াম নাইট্রেট হচ্ছে সেটা দ্রবণীয়, ঠিক আছে না? এবং সেখানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার হচ্ছে ক্লোরাইড এবং হচ্ছে কি সোডিয়াম নাইট্রেট উৎপাদন করে। যেহেতু উৎপাদন করে সেটা এটা এক ধরনের অর্ধবন বিক্রিয়া। তারপর সোডিয়াম সালফাইড বেরিলিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম সালফাইড এবং সোডিয়াম ক্লোরাইডে পরিণত করে। এটা এক ধরনের তোমার হচ্ছে কি অর্ধবন বিক্রিয়ার মধ্যে অন্যতম, ঠিক আছে না? এগুলো ভালোভাবে দেখে নিলে একদম হয়ে যাবে, ব্যাস শেষ। এখান থেকে আমরা আর কিছু পড়বো না। এই সিলভার ক্লোরাইডটা প্রথম ক্ষেত্রে সেটা হচ্ছে পাত্রের তলানিতে জমা থাকবে, আর অপরদিকে হচ্ছে বেরিলিয়াম সালফেটটাও পাত্রের নিচে জমা থাকবে, ঠিক আছে না? অর্থাৎ এটা এখান থেকে ভালোভাবে মনে রাখলে হয়ে যাবে। যখন আমরা আমরা শোষণ করবো না, সিকিউতেও ভালোভাবে দেখাই দেবো। আপাতত এগুলো হচ্ছে সুন্দরভাবে দেখায় নাও, এমসিকিউর জন্য দেখায় নাও। আর বিক্রিয়াগুলো হচ্ছে এক্সট্রা চিহ্ন দেওয়া, বিক্রিয়াগুলো অবশ্যই তোমাদের মাস্ট হচ্ছে কি বুঝে শুনে ভালোভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমাদের ডান, আর এখান থেকে আমাদের কিছুই পড়তে হবে না, ঠিক আছে না? অর্থাৎ এখান থেকে এতটুকু শেষ। আর এখান থেকে আরেকটু এমসিকিউর জন্য হচ্ছে দেখে নিবা যে অর্ধকবন বিক্রিয়াকে তোমার হচ্ছে কি এই যে হচ্ছে নিচের তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে আর কিছু পড়বো না। যেহেতু তীর চিহ্নিত কথা আমরা বলেই আসলাম, তাই আরেকটু রিভিশন দিই। আমরা পড়লাম যে একমুখী বিক্রিয়া ওকে এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হতে পারে, ঠিক আছে না? আর হচ্ছে উভয়মুখী বিক্রিয়াকে তোমার হচ্ছে অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এভাবে তোমার হচ্ছে সরি ভালোভাবে পড়াই দিই একটু। এই দেখো এভাবেও অর্থাৎ অর্ধ তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হতে পারে, অথবা এভাবেও প্রকাশ করা হতে পারে, অর্থাৎ দুইভাবে প্রকাশ করা হতে পারে। এবং অর্ধগোণ বিক্রিয়াকে তোমার থেকে নিচে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, ভালোভাবে একদম কি করে নিবা মুখস্থ করে নিবা। এই পার্টগুলো কিন্তু ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ভালোভাবে না পড়লে দেখবা যে হচ্ছে সমস্যায় অনেক অনেক পড়তেছো। তো হচ্ছে এই পার্টগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে, ভালোভাবেই শেষ করতে হবে, ঠিক আছে না? তারপর আমরা চলে আসলাম বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, আমরা চলে আসলাম। এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেবো যে কতগুলো বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে। এখান থেকে যে সিকিউতে ক এবং খ নাম্বার জন্য ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট না। যদি আসে তাহলে আমরা হচ্ছে সিকিউ পার্ট আমরা কমপ্লিট করে নেবো, সমস্যা নেই। তো আদ্র বিক্রিয়ার আরেকটা নাম কি নামে ডাকানো হতে পারে? পানি ভীষণ বিক্রিয়া বলা হয়। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় পানি অবশ্যই অন্য একটা যৌগের সাথে বিক্রিয়া করবে, সেটা হচ্ছে পানি ভীষণ বিক্রিয়া বা আদ্র ভীষণ বিক্রিয়া। তাহলে এখান থেকে এতটুকু ইম্পর্টেন্ট যে কোনো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক হিসাবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদন করে, তখন সেটাকে বলা হয় আদ্র বিশেষণ বিক্রিয়া বা পানি ভীষণ বিক্রিয়া বলানো হতে পারে। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিবা। দেখো এখানে অর্থাৎ সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানি যুক্ত হয়, তোমার হচ্ছে কি সিলিকন ডাইঅক্সাইড উৎপাদন হয়েছে, এবং হচ্ছে কি দেখো হচ্ছে 4 মৌল হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড উৎপাদন করেছে। যেহেতু এখানে তোমার হচ্ছে কি একটা যৌগ পানির সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে কি এই উৎপাদন করলো, সেহেতু এর এক ধরনের তোমার হচ্ছে কি কোন ধরনের বিক্রিয়া? পানি ভীষণ বিক্রিয়া। এখানে রিডিংটা অলরেডি তোমাদের দেওয়া আছে। সেম কাহিনী এখানে দেখো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করেছে, এবং হাইড্রোজেন ক্লোরাইড এখানে উৎপাদন করেছে। সেহেতু হচ্ছে দেখো এখানেও পানি আছে, এটাও পানির সাথে বিক্রিয়া করছে। তো যে কোনো একটা হচ্ছে যে কোনো একটা যৌগ পানির সাথে বিক্রিয়া করে যেটা উৎপাদন করে, সেটা পুরোটাই হবে কি পানি ভীষণ বিক্রিয়া হবে। আমি বলছিলাম যে যদি ওএস থাকে তাহলে সেটা ক্ষার, তাহলে এই দেখো এটা ক্ষার হিসেবে কাজ করতে পারে, আর এটা এসিড হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে না? সেম কাহিনী দেখো এটাও হচ্ছে ক্ষার, আর হচ্ছে তোমার হচ্ছে কি এটা এসিড হিসেবে কাজ করতে পারে, সেম কাহিনী, ঠিক আছে না? একটু দেখে নিলে হয়তো হয়ে যাবে। আর এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ভালোভাবে মনে রাখতে হবে। যে হচ্ছে এভাবে মনে রাখতে হবে যে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়? অবশ্যই পানিতে অদ্রবণীয়, এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম যে পানি যোজন মানে কি যুক্ত করা। অর্থাৎ আয়নিক যৌগগুলো ক্লাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানি অণুর সাথে যুক্ত হয়, এ ধরনের বিক্রিয়াকে বলা হয় পানি যোজন বিক্রিয়া বলা হয়, ঠিক আছে না? অর্থাৎ যৌগগুলোর সাথে যে কয়েকটি তোমার হচ্ছে কি পানির অণু যুক্ত হয়, তাদেরকে বলা হয় ক্লাস পানি। যেমন কপার সালফেট 5 অণু পানির সাথে বিক্রিয়া করে পেনড্রাহাইড্রেট কপার সালফেট উৎপাদন করে। তারপর দেখো এখানে জিঙ্ক সালফেট 7 অণু পানির সাথে বিক্রিয়া করে হেপ্টাহাইড্রেট হচ্ছে জিঙ্ক সালফেট পরিণত করে। ফেরাস সালফেট বা 7 অণু পানির সাথে যুক্ত হয়ে হেপ্টা হাইড্রেট ফেরাস সালফেট পরিণত করতে পারে।
তারপরে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 6 অনু পানির সাথে যুক্ত হয় হেক্সা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডে পরিণত করতে সাহায্য করতে পারে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে কি বা 7 অনু পানির সাথে বিক্রিয়া করে হেপ্টা হচ্ছে হেপ্টা হাইড্রেট ম্যাগনেসিয়াম ক্লোরাইডে পরিণত হতে পারে। তো এই পার্টগুলো হচ্ছে তোমাদের সিকিউতে মানে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ভালোভাবে পড়ে নিবা এবং সংজ্ঞাগুলো ভালোভাবে বুঝে নিবা যে সংজ্ঞাগুলো আসলে এরা কি বলছে, ঠিক আছে না? পড়াশোনায় মানে হচ্ছে চোখ বন্ধ করে যে করতে হবে এমনটাও না। পড়াশোনা হচ্ছে পরীক্ষার জন্য করবা না, পড়াশোনাটা করবা হচ্ছে শেখার জন্য, তখনই হচ্ছে কিছু শিখতে পারবা। কিন্তু আমরা হচ্ছে উল্টো কাজটা করি, পড়াশোনা আমরা শেখার জন্য করি না, পড়া হচ্ছে আমরা পরীক্ষার চাপের জন্য পড়ি। তো পরীক্ষার চাপের জন্য পড়লে বেশি দিন হচ্ছে টেকসই হবে না, ঠিক আছে না? এখান থেকে ভালোভাবে মুখস্থ করলে একদম হয়ে যাবে, ব্যাস শেষ। যদি বলা যদি যদি আমি তো বললাম যে যদি বলা হয় তোমার হচ্ছে কি মনো, তাহলে সে মনো মনো আসলে তোমার 1 আসবে। তারপর হচ্ছে যদি ডাই আসে, ডাই কথা যদি থাকে তাহলে অবশ্যই সেখানে 2 অবশ্যই যৌগের মধ্যে থাকবে। যদি ট্রাই বলে, ঠিক আছে না? তাহলে অবশ্যই সেখানে তোমার হচ্ছে কি 3টা সংখ্যা বিদ্যমান থাকবে। যদি বলা হয় তোমার টেট্রা, টয়ের ফলা একা টেট্রা যদি বলা হয় তাহলে 4। তারপর যদি বলা হয় পেন্ডা তাহলে সেখানে তোমার হচ্ছে কি 5 5 5 মৌল অবশ্যই থাকবে। যদি বলা হয় হেক্সা তাহলে হেক্সা হেক্সা বলতে 6 কে বোঝায়। তারপর হচ্ছে হেপ্টা বলতে 7 কে বোঝায়, যেটা হচ্ছে হে টয় আকার। হেপ্টা বলতে 7 কে বোঝানো হয়েছে। তারপর অক্টা বলতে অক্টা কয়টা আকার, অক্টা বলতে হচ্ছে 8 কে বোঝানো হতে পারে। তো এগুলো ভালোভাবে পড়ে নিবা, সমস্যা নাই, ঠিক আছে না? এখানে 5 অণু পানি যুক্ত হয়েছে তাই একে বলা হয় পেন্ডা, ঠিক আছে না? এবং 7 অণুকে বলা হয় হেপ্টা। তারপর এখানে 6 অণু যুক্ত হয়েছে তাই একে বলা হয় হেক্সা। আর 7 কে বলা হয় হেপ্টা বলা হয়। এখান থেকে অল্প একটু পড়ে নিলে একদম হয়ে যাবে। আর এখান থেকে আমরা কিছু পড়বো না। আর এখানে হচ্ছে এই ধরনের হচ্ছে পানি যোজন বিক্রিয়ায় কোনো ধরনের ইলেকট্রন আদান প্রদান ঘটে না। কিন্তু সংযোজন বিক্রিয়ায় তোমার হচ্ছে কি ইলেকট্রন আদান প্রদান ঘটতে পারে, ঠিক আছে না? আর তাই পানি মূলত হচ্ছে সংযোজন বিক্রিয়ার মতো। তাহলে এখান থেকে এমসিকিউ থেকে কোশ্চেন এভাবে চলে আসবে যে হচ্ছে পানি যোজন বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান হয় কি? অবশ্যই ইলেকট্রন আদান প্রদান হয়। কারণ কারণ আমরা জানি পানি এক ধরনের সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়া তোমার হচ্ছে কি পানি আদান প্রদান হতে পারে, কিন্তু পানি যোজন ইলেকট্রন আদান প্রদান ঘটে না। অর্থাৎ এই কথাটা এখান থেকে ট্রু ফলসের জন্য আসতে পারে। ভালোভাবে সুন্দরভাবে দেখে নিবা, ব্যাস শেষ, ঠিক আছে না? সিকিউতে বর্জরভাবে হচ্ছে তোমার কয় আসতে পারে, ক্ষয় আসতে পারে, সুন্দরভাবে ভালোভাবে দেখে নিলে একদম হয়ে যাবে। সমনীকরণ বিক্রিয়াটা আসলে কি? যদি দুটি যৌগ আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত পরস্পর ভিন্ন হয়, তখন সেটাকে বলা হয় সমনীকরণ বিক্রিয়া, ঠিক আছে না? অর্থাৎ একটি সমণু থেকে অপর একটি সমণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় সমনীকরণ প্রক্রিয়া বলা না হতে পারে। এখান থেকে এতটুকু দেখে নিবা যে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড তাপ প্রদান করলে সেটা হচ্ছে ইউরিয়া পরিণত হয়। এখানে শুধুমাত্র হচ্ছে কি এখানে আণবিক সংকেত একই আছে কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন হয়েছে। দেখো এখানে নাইট্রোজেন এখানে কয়টা আছে? একটা। আর নাইট্রোজেন এখানে কিন্তু 2টা আছে, ঠিক আছে না? আমি এখানে হচ্ছে ইয়ে করি, নাইট্রোজেন এখানে আছে 2টা। তারপর হাইড্রোজেন এখানে আছে তোমার 4টা। কার্বন আছে একটা। আর অক্সিজেন এখানে কটা আছে? অক্সিজেন এখানে আছে কটা আছে? একটাই আছে, ঠিক আছে না? আর এই বিক্রিয়ার ক্ষেত্রে হিসাব করে দেখো যে হাইড্রোজেন এখানে কটা আছে? হাইড্রোজেন এখানে আছে তোমার হচ্ছে কি হাইড্রোজেন এখানে আছে 4টা। নাইট্রোজেন এখানে আছে তোমার হচ্ছে কি 2টা। তারপর হচ্ছে অক্সিজেন আছে একটা। কার্বনও আছে একটা। কোনো ধরনের পরিবর্তন হইলো, অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন হয় না, কিন্তু গঠনটা পরিবর্তন হয়েছে। তো যেহেতু হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আণবিক সংকেতে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র গাঠনিক সংকেত হচ্ছে পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় তোমার হচ্ছে কি হচ্ছে সমনীকরণ বিক্রিয়া বলা হয়। এখান থেকে এমসিকিউতে কোশ্চেন চলে আসবে যে অ্যামোনিয়াম হচ্ছে সায়ানাইডের সংকেত কি? NH4CNO। ইউরিয়ার সংকেত কি? H2NCO NH2 হতে পারে। এই কথাটা ভালোভাবে দেখে নিবা। এই 2টা কথাই তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য একদম ভেরি ইম্পর্টেন্ট। একদম ভালোভাবে একদম কি করতে হবে? ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এই কথাগুলো ভালোভাবে মুখস্থ করে নিবা। এগুলো কিন্তু আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে না? যখন আমরা এমসিকিউতে সলিউশন করতে আসবো তখন বুঝতে পারবো যে আসলে কি এগুলো ওয়ার্ড। তারপর আমরা চলে আসলাম পলিমাকরণ বিক্রিয়া, আমরা চলে আসলাম। এখান থেকে হচ্ছে যার সংখ্যাটা মুখস্থ করে নিব আমরা, যে প্রভাবক উচ্চ চাপ তাপের প্রভাবে যখন এক বা একাধিক তোমার থেকে যৌগ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর সাথে যুক্ত হয় একটি বৃহদাকার অণু তৈরি হয়, তখন সেটাকে বলা হয় পলিমাকরণ বিক্রিয়া বলা হয়। তো এখানে দেখো পলিথিনের সংখ্যা হচ্ছে NCH2 হচ্ছে দ্বিবন্ধ CH2, প্রভাব হিসেবে অক্সিজেন, তাপমাত্রা হতে পারে 200 ডিগ্রি সেলসিয়াস। আর তা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ হতে পারে 1200 হচ্ছে অ্যাটমসফিয়ার চাপ হতে পারে। এবং সেখান থেকে তোমার হচ্ছে কি ইথিলিন থেকে সেখানে তোমার হচ্ছে কি পলিথিন উৎপাদন হতে পারে। এই বিক্রিয়াটা জাস্ট তোমরা একটু দেখে নিবা, একটু দেখে নিলে হয়ে যাবে, ঠিক আছে না? আমরা হচ্ছে বন্ধন আমরা পড়বো, বন্ধন বেশ কয়েকটা আছে। একক বন্ধন আছে, এটাকে একক বন্ধন বলা হয়। দ্বিবন্ধন মানে 2টা থাকবে। ত্রিবন্ধন থাকতে পারে, ঠিক আছে না? অর্থাৎ তোমার হচ্ছে অ্যালকেন অ্যালকাইন এগুলো আস্তে আস্তে পড়ো, সমস্যা নাই। এগুলো সুন্দরভাবে দেখে নিবা যে এটা যে হচ্ছে এক ধরনের বিক্রিয়া, যে এটা এক ধরনের যে পলিমাকরণ বিক্রিয়া, এই পলিমাকরণ বিক্রিয়ায় প্রভাব হিসেবে কাজ করতে পারে কি? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অক্সিজেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে অবস্থান করতে পারে। কত অ্যাটমসফিয়ার চাপ? 1200 অ্যাটমসফিয়ার চাপ। সেখান থেকে বিক্রিয়া করে কি ইথিলিন থেকে কি উৎপাদন করতে পারে? পলিথিন। পলিথিনের সংকেত কি? এই সংকেতগুলো ভালোভাবে মুখস্থ করে নিবা। এখান থেকে হচ্ছে এভাবে কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে না? অল্প একটু ধুমধামভাবে একটু পড়ে নিলে দেখবা যে হচ্ছে কমপ্লিট অলরেডি হয়ে গিয়েছে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি। এখানে কি বলছে দেখো, বাস্তব ক্ষেত্রে সংঘটিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে সিকিউতে তোমার হচ্ছে কি হচ্ছে তারপর ঠিক আছে? ইভেন হচ্ছে সিকিউতে হচ্ছে তোমার হচ্ছে কি সিকিউতে এবং খ নাম্বার জন্য ইম্পর্টেন্ট। ইভেন হচ্ছে এমসিকিউর জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। তো ভাইয়ের সঙ্গে শুধু ভাই তোমরা হচ্ছে
একটু বইটা ক্লিয়ার করে নাও। এখানে দেওয়া আছে লোহার উপর মরিচা পড়ে কেন? লোহার উপর মরিচা আমরা হচ্ছে পড়ে এবং সেটাকে দূর করার জন্য আমরা হচ্ছে নানা ধরনের হচ্ছে ব্যবহার করে থাকি। এখানে দেওয়া আছে যে আমরা লোহার তৈরি বিভিন্ন যন্ত্রপাতি যেমন কি ছুরি, কাঁচি, দা, বাটি ইত্যাদি ব্যবহার করে থাকি। যন্ত্রপাতি বাতাসে মুক্ত অবস্থায় রেখে দিলে সেটার উপর হচ্ছে কি এক ধরনের ঝাঁঝরা জাতীয় হচ্ছে মরিচা পড়ে। অর্থাৎ এখানে আয়রন বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার কি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড এবং হচ্ছে মরিচা তৈরি করে। এতে হচ্ছে পৃষ্ঠতল ক্ষয় হয় এবং মরিচা কোন ধরনের পদার্থ? ঝাঁঝরা জাতীয় পদার্থ হওয়ায় এর ভেতর দিয়ে বাতাস হচ্ছে কি এবং হচ্ছে জলীয় বাষ্প ঢুকে লোহার পৃষ্ঠকে ক্রমাগত ক্ষয় করতে পারে। এভাবে লোহার জিনিসপত্রগুলো কি একসময় কি নষ্ট হয়ে যেতে পারে। এভাবে কোশ্চেন চলে আসবে, এভাবে আনসার দিতে হবে। তো সুন্দরভাবে বিক্রিয়াটা সুন্দরভাবে মনে রাখবা এবং মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা পয়েন্ট আছে এবং হচ্ছে খুব সুন্দর একটা কথা এখানে বলছে যে মরিচার সংকেতটা আসলে কি। মরিচার সংকেতটা ভালোভাবে মনে রাখবা যে মরিচার সংকেত হতে পারে তোমার হচ্ছে কি Fe হচ্ছে তোমার 2O3 তারপর NH2O হতে পারে। মরিচার সংকেতটা একদম একদম ধুমধাম মুখস্থ করে নেবা। এই বিক্রিয়াটা একদম বুঝে শুনে একদম কি করে নিবা, একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে না? এটা সিকিউর জন্য কিন্তু একদম হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ভালোভাবে মনে রাখতে হবে। এমসিকিউ সিকিউ দুইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, একদম ভালোভাবে আমরা মনে রাখবো। এখানে দিয়েছে মরিচার সংকেত হচ্ছে এইটা, যেখানে এন বলতে হচ্ছে তোমার হচ্ছে কি কতগুলো হচ্ছে বাস্তব সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে থাকে। তারপর আমরা চলে আসলাম তামা বা অ্যালুমিনিয়াম ক্ষয় রোধ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি। এখানে বলছে লোহার তৈরি দ্রব্যাদি ছাড়াও আমরা দৈনন্দিন প্রয়োজনে কপার অ্যালুমিনিয়াম এর দ্রব্যাদি ব্যবহার করে থাকি। কপার এবং অ্যালুমিনিয়ামের দ্রব্যাদি বাতাসে অক্সিজেনের সংস্পর্শে এলে প্রথমে এদের উপর কি তৈরি হয়? কপার অক্সাইড ও হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে। এই কথাগুলো ভালোভাবে মনে রাখবা এবং পরবর্তীতে অক্সিজেন হচ্ছে উক্ত আস্তরণ ভেদ করে কপার এবং অ্যালুমিনিয়াম স্পর্শ করে না, ফলে বিক্রিয়া সাধিত হয় না। সুতরাং অ্যালুমিনিয়াম এবং হচ্ছে কপার ক্ষয় সাধিত হয় না। অর্থাৎ এরূপ কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড যথাক্রমে হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়ামকে কি করতে পারে? ক্ষয় করতে পারে। সিকিউতে খ নাম্বার কোশ্চেন জন্য আসবে যে হচ্ছে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্ষয়রোধ করার জন্য আমরা হচ্ছে তামা এবং অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করে থাকি কেন? ব্যাখ্যা করো। পিঁপড়া কামড়ালে হচ্ছে জ্বালা যন্ত্রণা হচ্ছে নিরাময় করা যায় কেন? ব্যাখ্যা করো। সিকিউতে একদম হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো আসে যে হচ্ছে এখানে থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে হচ্ছে পিঁপড়া এবং মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে জ্বালা যন্ত্রণা করে, কারণ হচ্ছে হচ্ছে পিঁপড়ার হচ্ছে মুখ বা মৌমাছির হুলে এক ধরনের তোমার অ্যাসিড থাকে যেটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি করতে সাহায্য করতে পারে। ক্ষতস্থানে যদি আমরা সেই সময় যে চুন লাগাই বা ক্ষার লাগাই, এই অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয় লবণাম্ল পানি উৎপাদন করবে এবং সেখান থেকে জ্বালা যন্ত্রণা কি হতে পারে? নিরাময় হতে পারে। এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসতে পারে যে খুন বা চুন কি থাকে? ক্ষত স্থান চুন লাগার জন্য চুনে কি থাকতে পারে? চুন একটা ক্ষার হিসেবে অবস্থান করতে পারে। তো শুকনো চুন, দেখো শুকানো চুনের সংকেত হতে পারে তোমার হচ্ছে কি ক্যালসিয়াম CO2, অর্থাৎ এইটা শুকনো চুনের সংকেত। আর এমনিতে হচ্ছে চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হতে পারে। এই কথাটা ভালোভাবে মনে রাখবা। দ্যাটস ইট, এখান থেকে আর কিছু মনে রাখতে হবে না। শ্বসন প্রক্রিয়া হচ্ছে শক্তি উৎপাদন করার প্রক্রিয়ার ক্ষেত্রে এতটুকু আমরা মনে রাখবো। অলরেডি তোমরা বায়োলজি তোমাদের পড়াই দিছি যে শ্বসন প্রক্রিয়া হচ্ছে সালোক শ্বসন বিপরীত প্রক্রিয়া, যেখানে গ্লুকোজ উৎপাদন হয়। গ্লুকোজের সময়টা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং হচ্ছে এই শ্বসন প্রক্রিয়া হচ্ছে কি গ্লুকোজের সাথে অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে উপজাত পদার্থ হিসাবে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, পার অণু পান এবং শক্তি উৎপাদন করে। এই কথাগুলো ভালোভাবে ইম্পর্টেন্ট, এগুলো অল্প একটু দেখে নিলে হয়ে যাবে। এবং আমাদের হচ্ছে যে পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিমাত্রায় বেড়ে গেলে আমাদের হচ্ছে কি পাকস্থলীতে হচ্ছে গ্যাসের সৃষ্টি হয়, ঠিক আছে না? সেই গ্যাসকে প্রশমিত করার জন্য আমরা কোন জাতীয় ওষুধ খাই? অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। প্রথম অধ্যায়ে পড়াই দিছি। এই অ্যান্টাসিড জাতীয় ওষুধে কি কি রয়েছে? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ আছে। অর্থাৎ এই দুটি হচ্ছে এই দুটি হচ্ছে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সেটা হচ্ছে কি প্রশমিত করে, ফলে আমরা হচ্ছে কি অ্যাসিড থেকে আমরা মুক্ত পাই। অর্থাৎ এই বিক্রিয়াগুলো ভালোভাবে দেখে নিবা যে হচ্ছে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপাদন করেছে। এখানে ওই সেম কাহিনী। তো দুইটা ভালোভাবে দেখে নিবা। এই দুইটা হচ্ছে সিকিউতে তোমার হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউতে পুরো পার্টটার জন্য ইম্পর্টেন্ট। সুন্দরভাবে ভালোভাবে একদম দেখে নিবা। এমসিকিউর ক্ষেত্রে এভাবে কোশ্চেন চলে আসবে যে পেটে অ্যাসিডিটির জন্য আমরা কি খাই? অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। এটা কি কি নিয়ে গঠিত? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে গঠিত। একটা হচ্ছে MgOH2 নিয়ে গঠিত, আর একটা হতে পারে তোমার হচ্ছে কি AlOH3 নিয়ে গঠিত হতে পারে। একটু দেখে নিবা, দেখে নিলে একদম হয়ে যাবে। এখান থেকে আমরা এতটুকু আমরা জেনে নেব যে হচ্ছে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি উৎপাদন করেছে। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা এক ধরনের দহন বিক্রিয়া, যা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হতে পারে মিথেন হতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়লে ধুমধামভাবে এতটুকু ক্লিয়ার। বাস্তবগত সংঘটিত ক্ষতিকর কতগুলো হচ্ছে বিক্রিয়া রোধ করার উপায় কতগুলো দেওয়া আছে। এই রোধ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? যে মরিচা ক্ষয় থেকে আয়রনকে রক্ষা করার জন্য আমরা লোহার উপর কি করে থাকি? বিভিন্ন রং দিয়ে থাকি। সেই রংগুলো বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরিচা ক্ষয় হতে পারে না। তো এখান থেকে কতগুলো হচ্ছে পদ্ধতি দেওয়া আছে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে লোহার তৈরি দ্রব্যের উপর হচ্ছে লোহার অপেক্ষা কম সক্রিয় অপর একটি ধাতু প্রলেপ দিয়ে ইলেকট্রোপ্লেটিং করে লোহার তৈরি মরিচাকে রোধ করা যায়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে বা কোনো
হচ্ছে ধাতুর উপর কিসের প্রলেপ দেওয়া হয়, জিংয়ের প্রলেপ দেওয়া হয়। তো সেই প্রলেপ দেওয়ার প্রক্রিয়া কী বলা হয়, গ্যালভানাইজিং প্রক্রিয়া বলে। সিকিউর জন্য ইম্পর্টেন্ট। টিনের প্রলেপ দেওয়াকে বলা হয় প্লেটিলিং। আর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অপর একটি ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিনিং বলা হয়, প্লেটিং বলা হয়। এই কথাগুলো ইম্পর্টেন্ট। এভাবে ধাতব পৃষ্ঠ রক্ষা করা যেতে পারে। এই কথাগুলো ইম্পর্টেন্ট, সুন্দরভাবে পড়ে নেবো আমরা। এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসবে যে প্রোটিনটা আসলে কি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে যেটা হচ্ছে একটি ধাতুর উপর আরেকটি ধাতু প্রলেপ দেওয়া হয়, সেটা হচ্ছে প্রোটিন। তারপর হচ্ছে এখানে বলছে যে টিনের প্রলেপ দেওয়াকে কি বলা হয়, টিন প্লেটিং প্রক্রিয়া বলানো হতে পারে। তারপর হচ্ছে জিংয়ের প্রলেপ দেওয়াকে কি বলা হয়, জিংয়ের সঙ্গে জেটেন, একে গ্যালভানাইজিং প্রক্রিয়া বলে। এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে বললাম, তো এগুলো বললাম। তারপর হচ্ছে অপর একটি অর্থাৎ অধিক সক্রিয় হচ্ছে দ্রব্যের উপর কম সক্রিয় হচ্ছে সক্রিয় ধাতু প্রলেপ দেওয়াকে কি বলা হয়, ইলেকট্রোপ্রোটিন বলা হয়। তো সিকিউতে এগুলো হচ্ছে ক নাম্বার কোশ্চেন জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ভালোভাবে দেখে নিবা। এই ক নাম্বারগুলো এখান থেকেই চলে আসে। তোমরা যে হাউতে সহায় বলো যে কোশ্চেন ক নাম্বারগুলো কোথা থেকে আসে, এখান থেকে আসে। তারপর হচ্ছে বর্ষাকালে ছাদের আঙ্গিনা পিচ্ছিল হয়, কারণ তখন বালি ফেলে দিলে পিচ্ছিলতা কমানো চেষ্টা করি। ছাদ বা আঙ্গিনা পিচ্ছিল করে কোন জাতীয় পদার্থ, ক্ষার জাতীয় পদার্থ, এমসিকিউতে চলে আসবে। সুতরাং ক্ষারকে প্রশমিত করার জন্য আমাদের অবশ্যই অ্যাসিড দরকার, যা অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তোমার হচ্ছে কি বালু, যা বালুতে থাকতে পারে সিলিকন অক্সাইড থাকতে পারে, ঠিক আছে না। এই কথাটা এখান থেকে ইম্পর্টেন্ট। সেলাই করা সুচকে নারকেল তেলে ডুবিয়ে হচ্ছে সেখান থেকে হচ্ছে মানে মরিচা যেন না পড়ে বা হচ্ছে সুইটা যেন নষ্ট না হয়, এই জন্য আমরা কী করে থাকি, আমরা হচ্ছে সুইটা হচ্ছে তেলের ভেতরে ডুবে আমরা হচ্ছে রেখে দিই, কারণ হচ্ছে সুইটা মরিচা পড়লে সুইটা নষ্ট হয়ে যাবে। এই কথাগুলো এখান থেকে বলছে। অল্প একটু দেখে নিলে একদম কি ধুমধামভাবে একদম ক্লিয়ার হয়ে যাবে, দ্যাটস ইট। এখান থেকে এতটুকু ভালোভাবে পড়ে নিবা, পড়ে নিলে একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম বিক্রিয়ার গতিবেগ এবং হারের পার্টটা আমরা চলে আসলাম, যাকে বলা রেট অফ রিয়াকশন প্রক্রিয়া বলা হয়। এখান থেকে এতটুকু মস্ত করতে হবে যে হচ্ছে বিক্রিয়ার হারটা কি, যে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় সেটা হচ্ছে বিক্রিয়ার হার। এটা তোমাদের হচ্ছে সিকিউতে হচ্ছে ক নাম্বার কোশ্চেন জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এখান থেকে এতটুকু পরিণত হবে। এবং তারপর হচ্ছে আমরা একদম একদম চলে আসলাম সাথে রিয়ার নীতিতে চলে আসলাম। এইখান থেকে এতটুকু আমরা পড়ে নেব যে হচ্ছে উভমুখী বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি উৎপাদে পরিণত হয় তখন সেটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। আবার উৎপাদ পদার্থগুলো যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে হচ্ছে বিক্রিয়কে পরিণত হয় তখন সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া বলা হয়। বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া হার বেশি বেশি থাকে। যতই সময় যেতে থাকে ততই সম্মুখমুখী বিক্রিয়া হার এবং বিপরীতমুখী বিক্রিয়া হার হচ্ছে কি আস্তে আস্তে সমান হয়। অর্থাৎ এক সময় হচ্ছে সাম্য অবস্থায় থাকতে পারে। তাই এখানে বলা যায় যে হচ্ছে উভমুখী বিক্রিয়া এক ধরনের হচ্ছে কি সাম্য অবস্থা বিক্রিয়া। সিকিউতে খ নাম্বার কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট, এটা একদম টনটন মুখস্থ করে নিবা, ঠিক আছে না। এখানে তোমার বোঝার কোনো কিছু নাই, জাস্ট তোমার একদম সুন্দরভাবে সিকিউতে ক নাম্বার জন্য এবং খ নাম্বার কোশ্চেন জন্য অল্প একটু মুখস্থ করতে হবে। বিশেষ করে সম্মুখী বিক্রিয়া কাকে বলে, পশ্চাৎমুখী বিক্রিয়া কাকে বলে, অল্প একটু দেখলে হয়ে যাবে। আর এই চিত্রটা তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, যখন সিকিউ নেক্সট ক্লাসে যখন সিকিউ তোমাদের সলিউশন করে দেবো তখন এগুলো ভালোভাবে বুঝাই দেবো, ঠিক আছে না। এখান থেকে আর কিছু মুখস্থ করতে হবে না। আর এটা একদম তোমাদের ভালোভাবে একদম শুদ্ধভাবে মুখস্থ করতে হবে সিকিউতে ক নাম্বার কোশ্চেন জন্য। এবং হচ্ছে গ এবং ঘ নাম্বার জন্য এটাও লাগবে যে সাথে লিয়ার নীতি লাখো। কোনো বিক্রিয়ার সাম্যাবস্থা থাকলেন, ঠিক আছে না। দেখো এখানে বলছে যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থা থাকলেন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্য অবস্থা এমনভাবে পরিবর্তন হয় যেন চাপ, ঘনমাত্রা হচ্ছে ইত্যাদি ফলাফল প্রশমিত হতে পারে। তাহলে এখান থেকে বলবে যে হচ্ছে সাথে নীতির ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়, তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তন হয়। তাপ তাপ চাপ তাপের রেখা হচ্ছে তোমার হচ্ছে কি হচ্ছে কেলভিন। তাপমাত্রাকে তোমার হচ্ছে কি টি দ্বারা প্রকাশ করা হয়। আর চাপের রেখা হতে পারে তোমার হচ্ছে কি নিউটন মিটার ইনভার্স হতে পারে, প্যাসকেল হতে পারে, এটিএম হতে পারে। তারপর হচ্ছে ঘনমাত্রা একক হতে পারে তোমার হচ্ছে কি মোল হতে পারে। আর চাপকে হচ্ছে তোমার পি দ্বারা প্রকাশ করা হয়, ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়। যেখানে আমরা হচ্ছে শিখব ষষ্ঠ অধ্যায়ে আমরা পড়ছি যে হচ্ছে আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল লেখা যেতে পারে SVm/100। এইরকমই আমরা টাইপের ম্যাথ করছিলাম, যেখানে এস হচ্ছে ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে তোমার আণবিক ভর, আর ডাব্লিউ হচ্ছে দ্রব্যের পদার্থ ভর। এগুলো ভালোভাবে দেখে নিলে একদম হয়ে যাবে, ব্যাস শেষ। আর এগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে না। অল্প একটু তোমরা হচ্ছে এগুলো এই পার্টগুলো রিডিং দিবা, রিডিং দিলে অল্প একটু এটা হচ্ছে অধ্যায়টা ভালোভাবে শেষ করে হয়ে যাবে, ঠিক আছে না। এগুলো আমরা হচ্ছে সিকিউতে আমরা নেক্সট পার্ট আমরা দেখবো, নেক্সট পার্টটা দেখলে ভালোভাবে হয়ে যাবে। আর এই যে তোমাদের অনুশীলনী পেছনে যে হচ্ছে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলো আসলে হচ্ছে দুর্দান্তভাবে একদম মুখস্থ করে নিবে। এগুলো সিকিউর জন্য একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, ভালোভাবে মুখস্থ করতে হবে। দেখো ভিনেগারে কোনটি থাকতে পারে, ভিনেগারে তোমার হচ্ছে কি হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকতে পারে না, টার্টারিক হবে না, না হচ্ছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থাকতে পারে, ঠিক আছে না। অ্যাসিটিক অ্যাসিড সাধারণত হচ্ছে H3, তারপর COOH থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট। হচ্ছে মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে আমরা কি লাগাবো, চুন লাগাবো, কালি চুন লাগাবো, যার সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে না। খাবার লবণের সংকেত আমরা খাবার লবণের অনেক সংকেত আমরা জানলাম, যেমন সোডিয়াম ক্লোরাইড হতে পারে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে, তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, ঠিক আছে না। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে, অনেকগুলো হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডের সংকেত আছে। আর তারপর ভিনিগারের সংকেত আমরা তো জানলাম যে CH3
COOH, এটা হচ্ছে ভিনেগারের সংকেত। পানির সংকেত তো আমরা জানি যে পানির সংকেত হচ্ছে H2O। এতটুকু আমরা শিখছি। ভারী পানির সংকেত হচ্ছে D2O, দ্যাটস ইট। তারপর হচ্ছে অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়? পোষণ বিক্রিয়া সম্পন্ন হয়। দহন হবে না, বা তারপর সংযোজন প্রতিস্থাপন একটাও আসবে না, ঠিক আছে না? এই বিক্রিয়াগুলো যখন আমরা হচ্ছে মানে হচ্ছে অল্প একটু দেখে নিবা। যখন আমরা হচ্ছে সিকিউ পার্টটা কমপ্লিট করবো তখন এই বিক্রিয়াগুলো তোমরা হচ্ছে একটু করতে পারবা। তারপর দেখো H2SO4 যা হচ্ছে জান সংগত মুখস্থ করতে বলছিলাম, +6 হতে পারে। তো সিকিউ যখন হচ্ছে সিকিউ পার্টটা আর এমসিকিউ পার্টটা যখন তোমাদের সলিউশন করে দেবো, তখন বুঝতে পারবা যে আসলে এইগুলো কিভাবে কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, ঠিক আছে না? তো আমরা দুর্দান্তভাবে হচ্ছে আমরা হচ্ছে হচ্ছে অধ্যায়টা আমরা সুন্দরভাবে শেষ করে দিলাম। আর সুন্দরভাবে হচ্ছে ক্লাসটা করে নিবা। আর যদি কোনো ক্লাসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, ভাইকে অবশ্যই জানাবা। তো হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ক্লাসে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।